আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8 এর ছোট্ট ভাইয়া আপুরা যারা আছো, তোমাদের খুব শীঘ্রই ফাইনাল পরীক্ষা, তারপর হচ্ছে ডিসেম্বরের দিকে তোমাদের বৃত্তি পরীক্ষা। তো তোমরা জানো আমরা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলির জন্য তোমাদের সবগুলো যেই মানে বিজ্ঞান, তারপর ইংলিশ, তারপর হচ্ছে গণিত এবং হচ্ছে আর কি বলা যায় বিজ্ঞান বাংলা, এগুলো হচ্ছে আমরা প্রায় অর্ধেকের মতো সিলেবাস শেষ করে দিছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যেটুক বাকি সেটুকু হচ্ছে ফাইনাল পর্যন্ত বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে, আমরা চাবো কি ওইগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের শেষ করে দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে ভাইয়া তোমাদের জন্য দেখো বিজ্ঞানের চ্যাপ্টার 10 অম্ল, ক্ষারক এবং লবণ, এই চ্যাপ্টারটা নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা আজকে শুরু করব, এমসিকিউ প্র্যাকটিস করব, শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো সবাই হচ্ছে ক্লাসটা একদম শুরু থেকে করবা। এবং আমাদের আগে মানে ফাইনালের আগে ভাইয়ারা 7টা চ্যাপ্টার শেষ করে দিয়েছি বিজ্ঞানে। ঠিক আছে, এখন হচ্ছে বাকি 7টা চেষ্টা করবো একদম ফাইনালের আগে শেষ করে দেওয়ার। তো তোমাদের কাজ কি, এই চ্যাপ্টারগুলো মানে এখন যেগুলো পড়াবো এগুলো যদি ফাইনালে থাকে এগুলো তো দেখবে, আর আগের কোনো একটা চ্যাপ্টার যদি ফাইনালে থাকে ওইগুলো হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে ওইখানে পাবা, অথবা ফেসবুকে যে আমাদের অক্টাজেন গ্রুপটা আছে ক্লাস 8-এর রেডওয়ান্স মেথডের 8-এর যে গ্রুপটা আছে ফেসবুকে, ওটার মধ্যেও পাবা। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি একদম শুরুতে। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম কি দেখো, অম্ল, ক্ষারক এবং লবণ, তাই না? অম্ল, ক্ষারক এবং লবণ। আচ্ছা, তো আমরা হচ্ছে এই জিনিসগুলো কি সেটার আগে একটা বাস্তবিক ব্যাখ্যা দেখবো, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, তারপর হচ্ছে বোঝার চেষ্টা করবো যে জিনিসগুলো কি। ঠিক আছে, যদি রিয়েল লাইফ এক্সাম্পলগুলো বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা যেই অম্ল, ক্ষারক বা লবণগুলো কি, লবণ তো কি সবাই জানি, অম্ল ক্ষারক কি সবাই বেসিক ধারণা সবারই আছে আশা করি। ঠিক আছে, একদম কোর ধারণা যে অম্ল হচ্ছে অ্যাসিড, ক্ষারক হচ্ছে লবণ। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে, আরে ক্ষারক লবণ না তো, ক্ষারক হচ্ছে ক্ষার। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে সবার কিছু না কিছু ধারণা আছে। তো ভাইয়া হচ্ছে ট্রাই করবো তোমাদের একদম ভালো করে বই যে জিনিসগুলো আছে সেগুলো একদম ভালো করে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা তো দেখ একদম শুরুতে আমরা বললাম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখবো, বইয়ের যে ওই যে কাজের যে জিনিসগুলো ছিল ভাইয়া ওইগুলো একটু এক্সপ্লেন করে দিব, তারপর হচ্ছে আমরা ব্যাখ্যাগুলো পড়বো। দেখো শুরুতে কি বলছে, একটি টেস্ট টিউবে 2 থেকে 3 মিলিলিটার লেবুর রস নিতে বলছে। প্রথমে চিমটা দিয়ে লাল লিটমাস কাগজ বিকারে নেওয়া, লেবুর রসে ডোবাও। কি বলছে, কোন কোন রঙের লিটমাস কাগজ বলছে? লাল রঙের লিটমাস কাগজ বলছে লেবুর রসে ডোবাইতে। আচ্ছা, লেবুর রসে ডোবাও। কাগজের রং কি পরিবর্তন হলো? না, হলো না। এবার লিটমাস কাগজ লেবুর রসে ডোবাও। নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাইতে বলছে। প্রথমে হচ্ছে আমরা লাল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাইছি, তারপর হচ্ছে নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাবো। আচ্ছা, এখন কি লিটমাস কাগজের রং পরিবর্তন হলো? হ্যাঁ, লিটমাস কাগজের রং নীল থেকে লাল হয়ে গেল। তার মানে যখন কি আমরা লাল লিটমাস কাগজটা বসাইছি, আমরা যখন লাল লিটমাস কাগজটা হচ্ছে কি ইয়েতে কি বলে লেবুর রসে যখন আমরা ডুবাইছি তখন দেখলাম কি কোনো রং পরিবর্তন হয় না। কিন্তু যখন আমরা নীল লিটমাস কাগজটা কি করলাম, লেবুর রসে ডুবালাম, তখন দেখলাম কি সেটা নীল থেকে লাল হয়ে গেল। কেন এখানে হলো? এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। কিভাবে ঘটছে দেখি, তোমরা কি জানো এর কারণটা কি? কারণটা হচ্ছে লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের, এই যেগুলো কিন্তু এমসিকিউ, তোমরা যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবা বেশিরভাগই আশা করি, তো এইগুলো তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোথ থেকে যে প্রশ্ন দিয়ে দেয় বুঝবা না কিন্তু। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি ভাইয়ারা তো পড়িয়ে দিব, তোমরা সাথে কি করবা, বইয়ের লাইনটাও কিন্তু পড়তে হবে, পুরো বইটা একবার নিজেরা দাগিয়ে পড়তে হবে। ঠিক আছে, তখনই বুঝতে পারবা যে বইয়ের মধ্যে আরো কি কি জিনিস আছে। নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে, এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বর্ণের হয়। মানে যেই লিটমাস কাগজটা আমরা সংগ্রহ করি ওই লাইকেন নামক গাছ থেকে, সেটা হচ্ছে কি লাল রঙেরই হয়। এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে। উপরে কি দেখা গেল, লেবুতে যখন ডুবাইছি লাল লিটমাস কোনো রং পরিবর্তন করে না, কিন্তু লাল লিটমাসকে যদি কোনো ক্ষারকের মধ্যে ডুবানো হয় তখন সেটা নীল বর্ণ ধারণ করে। অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজকে কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়। তাহলে এখানে কি দেখলাম, হ্যাঁ দেখলাম যে লেবু, আর এখানে বলছে কি নীল বর্ণের লিটমাস কাগজকে অ্যাসিডে ডুবালে সেটা হচ্ছে কি লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়। এখানে উপরে আমরা কি দেখলাম, যে লেবুর রসে যখন আমরা কি করলাম নীল রঙের লিটমাস কাগজ ডুবালাম তখন কি হয়েছে, তখন হয়েছে আমাদের নীল রঙের লিটমাস কাগজটা লাল রঙে রূপান্তরিত হয়েছে। তার মানে কি লেবুর রসটা আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাসিড বা অম্ল বলতে পারি। কেন? কারণ এই যে নিচে এই কথাটা বলে দিছে, অ্যাসিড যোগ করলে সেটা কি লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়, নীল বর্ণেরটা লাল বর্ণে পরিণত হয়। উপরে বলছে যে লেবুর রসে যখন আমরা নীল বর্ণের লিটমাস কাগজ দিছি তখন সেটা কি লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়েছে। ঠিক আছে, তো নীল বর্ণের লিটমাস কাগজ কখন লাল বর্ণে পরিণত হবে, যখন তার মধ্যে অ্যাসিড অ্যাড করা হবে।
তার মধ্যে কয়েক ফোঁটা অ্যাসিড দেওয়া হবে, তখন সেই নীল বর্ণেরটা লাল বর্ণ হয়ে যাবে। এবং লাল বর্ণেরটা কখন নীল বর্ণ হবে? যখন তার মধ্যে কিছু পরিমাণ ক্ষার অ্যাড করা হবে। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পারছে এইটুকু। তারপর দেখো একটা মিনিট, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি। একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আমাদের, হ্যালো শোনা যায় আশা করি। দেখো প্রথমটা, এসিডের মধ্যে যখন কি নীল লিটমাস কাগজ ডুবানো হয়, এসিডের মধ্যে যখন নীল লিটমাস কাগজ ডুবানো হয় তখন সে লাল রঙে পরিণত হয়ে যায়। ক্ষারের মধ্যে যখন লাল লিটমাস কাগজ ডুবানো হয় তখন সে কি হয়? এসিডে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ দেখো, লেবুর রসে থাকে কি? সাইট্রিক অ্যাসিড। এই যে একটু আগে বললাম যে লেবুর রসে থাকে কি? সাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল রঙে পরিণত করে। তোমাদের যখন সিকিউতে বলবে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো লেখো, তুমি কিন্তু এই জিনিসটা লিখতে পারো যে অ্যাসিড নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে, এই জিনিসটা লিখতে পারবা। এতে যখন লাল লিটমাস ডুবানো হয় তখন রাসায়নিক বিক্রিয়া হয় না। অ্যাসিডের মধ্যে যখন এই যে লেবুর রসে যখন লাল লিটমাস ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কিন্তু যখন পক্ষান্তরে নীল লিটমাস কাগজ ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে যায়। বুঝা গেছে? যখন লাল লিটমাস ডুবানো হয় তখন কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া হয় না। কিন্তু যখন নীল লিটমাস ডুবানো হয় তখন কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়, ফলে নীল লিটমাস পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? লাল লিটমাসে পরিণত হয়ে যায়। ওকে, আচ্ছা অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড সমূহ টক স্বাদযুক্ত। এই যে দুইটা জিনিস দেখতে পারো, অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। এবং কি? অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। অ্যাসিড কি? টক স্বাদযুক্ত। ওকে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলো কিন্তু দেখো বৈশিষ্ট্যতে লেখা যায়। তোমার সিকিউতে যখন বলবে যে একটা, ধরো একটা বিক্রিয়া দিয়ে বললো এই যৌগটা কি, তুমি বললে এই যৌগটা অ্যাসিড। এখন তোমার গ নাম্বার কোশ্চেনে বললো যে এই যৌগটার বৈশিষ্ট্য লেখো, তখন অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যে অ্যাসিড টক স্বাদযুক্ত, নীল লিটমাসকে লাল করে, তারপর হচ্ছে কি লাল লিটমাসের সাথে কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, এই জিনিসগুলো লিখতে হবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সিকিউ পড়ানোর সময় ভাইয়া বলে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো এখন তো আমরা দেখলাম লেবু শুধু, এখন আমাদের লেবু ছাড়াও তো আরো অনেক ধরনের অ্যাসিড আছে, তাই না? তো কি কোন ফলে, তারপর আমরা দেখলাম লেবু। ঠিক আছে, এগুলো এক ধরনের কি বলতে পারি, ফলও বলতে পারি, সবজিও বলতে পারি। ঠিক আছে, সালাদ টাইপের। তো এইরকম আরো কিছু আমাদের খাদ্যদ্রব্য আছে, ওই জিনিসগুলো বা ফল ফ্রুট আছে, সেগুলোর মধ্যেও কি অ্যাসিড থাকে। সেগুলোর মধ্যে কি অ্যাসিড থাকে। তো কোনটার মধ্যে কি অ্যাসিড থাকে সেটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে কি আঙ্গুর, কমলা, লেবু, এগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। আবার বলি, আঙ্গুর, কমলা, লেবু, এগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুল, টার্টারিক অ্যাসিড থাকে। তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। টমেটো, টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। টমেটোর মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে। আমলকি, আমলকির মধ্যে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। আমলকির মধ্যে হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। এবং আপেল, আনারস, এটার মধ্যে কি ম্যালিক অ্যাসিড থাকে। আপেল, আনারস, এদের মধ্যে কি অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। আচ্ছা, তো দেখো এইগুলো, এই যে ছকটা যেটা আছে এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোন ফলে কোন ধরনের অ্যাসিড থাকে। এটা কিন্তু এমসিকিউতে দেখবা, এমসিকিউ যখন প্র্যাকটিস করবা বা তোমরা যখন বৃত্তি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা দিবা, দেখবা যে এই জিনিসটা কিন্তু আসছেই পড়ছে, যে কোন ফলে কোন ধরনের অ্যাসিড থাকে। এটা বহুপদী সমাপ্তি সূচক, মানে ওই যে তিনটা অপশন দিয়ে বলতে পারে যে এটার মধ্যে এই যেমন ম্যালিক অ্যাসিড কোনটার কোনটার মধ্যে থাকে? আপেল, আনারস। যদি আমলকি দেয় সেটা কি হবে না? আমলকির মধ্যে কোন অ্যাসিড থাকে? আমলকির মধ্যে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রেখে পড়তে হবে। তারপর দেখো এখন আমরা তো অ্যাসিডের বৈশিষ্ট্যটা দেখলাম, যে অ্যাসিড কিভাবে আমরা টেস্ট করি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এখন ক্ষারেরটা একটু দেখি, যে রিয়েল লাইফ এক্সাম্পলে ক্ষার কিভাবে আমরা টেস্ট করতে পারি, যে কিভাবে বুঝতে পারি যে সেটা ক্ষার নাকি অন্য কিছু। হাত মোজা পরে চামচ দিয়ে 5 থেকে 10 গ্রাম চুন বিকারে নিতে বলছে। আমরা যে চুন খাই না, ঠিক আছে, ওই যে পানির সাথে যে চুন খাই, ওই চুন নিতে বলছে। আচ্ছা, এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে 100 মিলিলিটার পানি যোগ করো। নাড়ানি দিয়ে, ড্রপার কোনটা? ড্রপার হচ্ছে ওই যে তোমরা ছোটবেলায় ওই যে হোমিওপ্যাথিক ওষুধ খাইছো না, হোমিওপ্যাথিতে যে লিকুইড ওষুধগুলো ছিল সেটা হচ্ছে ড্রপার দিয়ে, তারপর হচ্ছে মুখের মধ্যে ওই জিনিসটা হচ্ছে ড্রপার। এগুলো তেমন কিছু না। নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়াও, এরপর 10 মিনিট মিশ্রণকে রেখে দাও। সতর্কতার সাথে মিশ্রণের উপরিভাগ থেকে পরিষ্কার দ্রবণ আলাদা করে নাও। এই পরিষ্কার দ্রবণই কি? চুনের পানি। আবার দেখো কি বলছে, প্রথমে আমরা 5 থেকে 10 গ্রাম চুন বিকারে নিয়েছি, ড্রপার দিয়ে 100 মিলিলিটার পানি আস্তে আস্তে যোগ করছি,
তারপর কি নাড়া নিয়ে ভালোভাবে ওই পানিটা বা মিশ্রণটা আমরা কি করছি, নাড়াইছি। নাড়ানোর পরে এরপর 10 মিনিট মিশ্রণকে রেখে দিতে বলছে, রেখে দিলাম। সতর্কতার সাথে মিশ্রণের উপরিভাগ থেকে পরিষ্কার দ্রবণ আলাদা করে নিলাম। মিশ্রণের উপরিভাগ থেকে মিশানোর পর মিশ্রণের উপরিভাগে একটা পানি চলে আসছে, ওই পানিটাকে আমরা কি করছি, আলাদা করে নিয়েছি। এই পরিষ্কার দ্রবণটি কি, চুনের পানি। এই পরিষ্কার দ্রবণটি কি, চুনের পানি। এখন চুনের পানিতে এটার দেখবা, আমরা একটু পরে দেখবো এটার আলাদা নাম আছে, ঠিক আছে, এটার আলাদা নাম আছে, এটার সংকেতটাও আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন চুনের পানিতে চিমটা দিয়ে লাল ও লিটমাস কাগজ ডুবাও। লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো? হ্যাঁ, লাল লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে নীল হয়ে গেছে, এবং নীল লিটমাসের কাগজের রং পরিবর্তন হয় নাই। কেন? কারণ নীল লিটমাস ওই চুনের পানির সাথে কোনো বিক্রিয়া করে নাই, কিন্তু লাল লিটমাস চুনের পানির সাথে বিক্রিয়া করে সে নীল রঙে পরিণত হয়ে গেছে। তার মানে কি বুঝলাম এখান থেকে, এই দুইটা স্লাইড থেকে আমরা কি বুঝলাম, যে অ্যাসিড নীল লিটমাসকে লাল রঙে পরিণত করে এবং ক্ষার লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে। ওকে, আচ্ছা, চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজে নীল করে তাদেরকে আমরা ক্ষারক বলে। চুনের পানিতে কি থাকে, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যৌগটার নাম কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজে নীল রঙে পরিণত করে তাদেরকে আমরা ক্ষারক বলি। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক যা সাবান তৈরি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, সেটা কি সাবান তৈরির কাজে, সাবান তৈরির একটি মূল উপাদান। এটি কাগজ এবং রেয়ন শিল্পে ব্যবহৃত হয়। কোথায় কোথায়? কাগজ এবং কোথায়? রেয়ন শিল্প, রেয়ন শিল্পে ব্যবহৃত। আচ্ছা, এই যে এখন যদি তোমাকে বলে ক্ষারের বৈশিষ্ট্যগুলো লেখো, অবশ্যই এই জিনিসগুলো লিখতে পারবে। সাবান তৈরির কাজে কোনটা ব্যবহৃত হয়, তারপর হচ্ছে রাসায়নিক পদার্থ লিটমাস কাগজকে কোনটা পরিবর্তিত করে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লেখা যায়। ওকে, আচ্ছা, এরপর দেখো নির্দেশক। দেখো নির্দেশক জিনিসটা কি, একদম ইজি ভাবে তোমাকে যদি আমি, তোমার টিচার যদি তোমাকে নির্দেশ দেয় তুমি হচ্ছে একটা ভালো স্টুডেন্ট, তুমি একটা হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? ভালো স্টুডেন্টকে সবাই ভালো বলে, কিন্তু হার্ড ওয়ার্কিং যে স্টুডেন্টটা হচ্ছে কি, সে একটু পড়ালেখা একটু কম, মানে তার রেজাল্টটা একটু কম ভালো ওই ভালো স্টুডেন্ট থেকে, কিন্তু সে কি চেষ্টা চালিয়ে যেতে থাকে। আর ওই যে ভালো স্টুডেন্ট সে হচ্ছে একদম গড গিফটেড, আল্লাহর প্রদত্ত তোমার হচ্ছে কি মেধা নিয়ে জন্মাইছে, ঠিক আছে। আচ্ছা, তো নির্দেশকটা হচ্ছে এরকম যে সে নির্দেশ করে কোন একটা দ্রবণ অ্যাসিড, ক্ষার নাকি কি, নাকি হচ্ছে লবণ, কোন একটা দ্রবণ অ্যাসিড, ক্ষার নাকি লবণ, এই জিনিসগুলোকে হচ্ছে নির্দেশক বলে। মানে যে বা যারা যেই কম্পোনেন্টগুলো এই কাজটা করে থাকে, যে কোন একটা দ্রবণকে নির্দেশ করে সে অ্যাসিড নাকি ক্ষার নাকি লবণ, এই জিনিসটা যারা করে তাদেরকে আমরা কি বলি, নির্দেশক বলি। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, লিটমাস কাগজের মতো যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অ্যাসিড, অম্ল না ক্ষার, এই অস্ত্র লেখছে অম্ল হবে, ঠিক আছে, অম্ল না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে আমরা নির্দেশক বলি। তাদেরকে আমরা কি বলি, নির্দেশক বলি। এই যে সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা যখন সৃজনশীলটা আছে তোমাদের, তাই না, ফাইনাল পরীক্ষাতে সৃজনশীল লিখতেই হবে, তো সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, সংজ্ঞাগুলো ভালো করে দেখে রাখবা। লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, মিথাইল রেড, এগুলো নানা রকমের নির্দেশক। দেখো এখানে তিনটা নির্দেশকের নাম বলছে, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, একটা হচ্ছে কি ফেনফথ্যালিন, একটা হচ্ছে কি মিথাইল রেড। এগুলো নানা রকমের নির্দেশক যা একটি অজানা পদার্থ অ্যাসিড, ক্ষারক না নিরপেক্ষ তা বোঝাতে সাহায্য করে। বোঝা গেছে? তো নির্দেশক কোনগুলো আবার বলি, কোনো একটা, এই যে নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় সেটা যারা নির্দেশ করে তাদেরকে আমরা কি বলতেছি, নির্দেশক বলতেছি। লিটমাস কাগজের মতো আরো কিছু নির্দেশক আমাদের আছে, সেগুলো কি কি, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, মিথাইল রেড, এগুলো হচ্ছে কি কোন একটা দ্রবণে অ্যাড করলে সেগুলোর বর্ণ পরিবর্তন করে। কোন একটা দ্রবণে যখন আমরা অ্যাড করি তখন সেগুলো কি বর্ণ পরিবর্তন করে, বর্ণ পরিবর্তন করে নির্দেশ করে সেটা অ্যাসিড নাকি ক্ষার, আবার বর্ণ নাও পরিবর্তন করতে পারে যে সেটা নিরপেক্ষ তখন। ওকে, অথবা যেমন অ্যাসিডের মধ্যে আমরা যখন লাল লিটমাস ডুবাইলাম তখন কি সেটা পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি, তার মানে সেটা কি রাসায়নিক বিক্রিয়া করে না। সেম ভাবে এগুলো যখন কোন একটা অ্যাসিড বা ক্ষারের মধ্যে ডুবাই কখনো কখনো বর্ণ পরিবর্তন করে, কখনো কখনো করে না। তো যখন করে না তখন বোঝা যাবে সেটা ওইটার সাথে বিক্রিয়া করতেছে না, সেটা অ্যাসিড। তারপর যেটা করবে সেটা হচ্ছে ওইভাবে বর্ণ পরিবর্তন করলে ওইভাবে বুঝবো আমরা ক্ষার। ওকে, আচ্ছা, বুঝতে সাহায্য করে। আচ্ছা, তার মানে এটা যদি তোমাদের শর্ট কোশ্চেনে আসে, নির্দেশক কি লেখো, শর্ট কোশ্চেন এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, নির্দেশক কি লেখো, এই যে এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। SAQ ভাইয়া মার্ক করে দিলাম। ঠিক আছে, SAQ শর্ট কোশ্চেনে কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা, তারপরে স্লাইডে আমরা যাই। অ্যাসিড কি, এখন দেখো আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করি। কয়েকটা অ্যাসিডের সংকেত কি কি, ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড, সবাই ভিনেগার চিনো, ভিনেগার বা হচ্ছে কি করে, ওই যে আচার বানায় না বাসায়,
আমের আচার বানায়, তারপর হচ্ছে কি বলে চালতার আচার বানায়, জামের আচার বানায়, জলপাইয়ের আচার বানায়, জামের আচার বানায় না সরি, জলপাইয়ের আচার বানায়, এবার হচ্ছে আমলকির আচার বানায়। এগুলোর সময় দেখবা মা বা নানুরা হচ্ছে কি করে, সরিষার তেল তো দেয়, সাথে হচ্ছে ভিনেগারটা দেয়। এই ভিনেগারটা কি করে, ভিনেগার হচ্ছে এক ধরনের অ্যাসিড। এটার মেইন কাজ হচ্ছে খাদ্যবস্তুকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখা। এটা মেইন কাজ হচ্ছে খাদ্যবস্তুকে অনেকদিন সংরক্ষণ করে রাখা। তুমি এমনি নর্মালি ভিনেগার বা সরিষার তেল ছাড়া যদি আচার বানিয়ে দেখো, তুমি হচ্ছে যখন পটের মধ্যে রাখবা, সেটা যদি ফ্রিজে না রাখো, তুমি দেখবা যে কয়েকদিন পরে সেটার মধ্যে হচ্ছে কি জমে গেছে, ওই যে উপর দিয়ে ছত্রাকের মতো জমে গেছে। কিন্তু এই ভিনেগার দিলে সেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফ্রিজে না রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর ওইভাবে রাখলে, ফ্রিজে রাখলেও সেটা তোমার নষ্ট হয়ে যাবে আচারটা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভিনেগার হচ্ছে এক ধরনের অ্যাসিড। ভিনেগারের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আবার বলি, ভিনেগারের দুইটা নাম আছে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। একটু এটা বইয়ে দেওয়া নেই, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, কিন্তু একটু জেনে রাখো, যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষা, তো একটু এক্সট্রা ইনফো বলবো না, খুব একটা খারাপ হবে জানলে। এটা সামনে গিয়ে তোমরা যদি সায়েন্স পড়ো অবশ্যই এটা জানবা যে ইথানোয়িক অ্যাসিড কি। তোমরা যদি এই 9 বা 10 গিয়ে সায়েন্স নাও, ইন্টারে যখন সায়েন্স পড়বা তখন এটা অবশ্যই জানতে পারবে এই জিনিসটা কি। এই যে CH3COOH, ঠিক আছে, এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলে, এটাকে ইথানোয়িক অ্যাসিডও বলে, ঠিক আছে? এক বাণিজ্যিক নাম বলে একটা, তারপর হচ্ছে রাসায়নিক নাম একটা, এইরকম অনুসারে, ঠিক আছে? আচ্ছা, তো ভিনেগারের দুইটা নাম আছে, একটা কি অ্যাসিটিক অ্যাসিড, একটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারের সংকেতটা দেখো, এটা কি CH3COOH, CH3COOH। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভিনেগারের সংকেত। এটা MCQতে আসতে পারে, তারপর হচ্ছে আর কি ক খতে আসতে পারে, ওকে? অক্সালিক অ্যাসিড, এটাও কি এক ধরনের অ্যাসিড। এটা দেখো সংকেতটা আমরা এভাবে লিখতে পারি না, এখানে হাইড্রোজেন কয়টা গুণ, একটা দুইটা, H2, একটা দুইটা তিনটা চারটা, আর কার্বন হচ্ছে দুইটা, C2O4, ঠিক আছে? এটাকে এভাবে হুক্কু বলে, ঠিক আছে? দেখো হুক্কু, সোজাভাবে মনে রাখার জন্য এটাকে হুক্কু বলে। আচ্ছা, তাহলে অক্সালিক অ্যাসিডও কি এক ধরনের অ্যাসিড। তো আমরা এখানে দুইটা অ্যাসিড অলরেডি নাম জানলাম, একটা হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আরেকটা অ্যাসিডের নাম জানলাম কি অক্সালিক অ্যাসিড। সংকেতগুলো মাথায় রাখবা। এরপর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অলরেডি আমরা পড়ে আসছি, আমরা যখন চ্যাপ্টার 8 পড়ছি, এটা অলরেডি পড়ে আসছি, আমরা জানি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি। এরপর সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সবগুলো অ্যাসিডের মিল কোথায়, এই সবগুলো যে অ্যাসিড, এই অ্যাসিডগুলোর মিল কোথায়, বা এইটা যে বুঝবো কি করে এই সবগুলো যে একই ধর্মের, এগুলোর মধ্যে যে নীল লিটমাস দিলে যে লাল হবে, কিভাবে বুঝবো? এগুলো সবগুলো তো একই ধর্মের হতে হবে। অ্যাসিড না হলে কখনোই সে কি নীল লিটমাসকে লাল করবে না। আচ্ছা, দাঁড়াও, আচ্ছা, এদের সবগুলোতেই এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে। এদের সবগুলোতে কি আছে, এক বা একাধিক। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে তিনটা চারটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে। সবগুলোতেই কি এক বা একাধিক, একের অধিক হাইড্রোজেন পরমাণু আছে, এবং এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই যে হাইড্রোজেন আয়ন আমরা চ্যাপ্টার 6 যখন পড়ছি, চ্যাপ্টার 6ই তো মেবি, ওটার মধ্যে হচ্ছে কি সবগুলো আয়ন, প্রতীক, বর্ণের রাসায়নিক সংকেত কিভাবে লেখে, এগুলো আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে? তো যাদের হচ্ছে চ্যাপ্টার 6 চ্যাপ্টার 8 ক্লিয়ার না, সেটা তার হচ্ছে আগে ওই চ্যাপ্টার দুইটা দেখে তারপর হচ্ছে এই চ্যাপ্টারটা দেখবা, ঠিক আছে? এগুলো কিন্তু রেডন্স মেথডের ইউটিউব চ্যানেলে, ভাইদের ইউটিউব যে চ্যানেল আছে ওটার মধ্যে অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে? আচ্ছা, এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন H+ তৈরি করে। তাহলে বলা যায় যে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে H+ উৎপন্ন করে। তো অ্যাসিড কাদের বলে, যে সংজ্ঞাটা এখানে বলতে পারো, এটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। তোমাকে যদি কোশ্চেনে বলে বা ক নম্বরে জ্ঞানমূলক কোশ্চেনে বলে অ্যাসিড কাকে বলে, এই সংজ্ঞাটা লিখবা। কি সংজ্ঞাটা? অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে H+ আয়ন উৎপন্ন করে, H+ আয়ন উৎপন্ন করে। আবার বলে দেই, অ্যাসিড হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং যারা পানিতে H+ আয়ন উৎপন্ন করে, এবং যারা পানিতে কি করে, H+ আয়ন উৎপন্ন করে। মানে কি, পানির সাথে বিক্রিয়া করলে বা পানির সংযোগ করলে, মানে পানি দিলে ওই অ্যাসিডের মধ্যে সেটা কি H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে HCl এর মধ্যে আমি কি করছি, পানি দিছি। HCl এর মধ্যে আমি পানি দিছি, পানি দেওয়ার ফলে কি উৎপন্ন হয়েছে, দেখো H+ আয়ন উৎপন্ন হয়েছে এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে এটা অ্যাসিডকে যখন পানি দিছি কি উৎপন্ন হয়েছে, H+ উৎপন্ন হয়েছে। তাহলে HCl কে একটা অ্যাসিড, HCl অবশ্যই একটা অ্যাসিড,
ওকে, সেম ভাবে CH3COOH এই যৌগটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড অথবা ভিনেগার, ভিনেগার অথবা এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের যখন পানি দিচ্ছি কি হয়েছে? H প্লাস CH3COO- উৎপন্ন হয়েছে। H প্লাস আলাদা করে উৎপন্ন হয়েছে, হয়েছে। কখন উৎপন্ন হয়েছে? যখন আমি এই অ্যাসিডে পানি অ্যাড করছি তখন আমার H প্লাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, তার মানে কি আমি এটাকে অ্যাসিড বলতে পারি? অবশ্যই আমি এটাকে অ্যাসিড বলতে পারি। সবাই ক্লিয়ার? অ্যাসিডের সংজ্ঞা অনুসারে জিনিসটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, তারপর এরপর যদি আমি H2SO4টা দেখাই, H2SO4। আচ্ছা দেখো, পানি অ্যাড করলাম, H2O, ঠিক আছে, পানি অ্যাড করলাম। আচ্ছা, 2H প্লাস প্লাস SO4 2-। আমরা যোজনী জিনিসটা অলরেডি পড়ে আসছি, চ্যাপ্টার 8 না 6 কোনো একটা জায়গায় অলরেডি পড়ে আসছি, খেয়াল নেই ভাইয়ার। তো ওই জায়গাটায় দেখবা যোজনী জিনিসটা অলরেডি আমরা ক্লিয়ার। আবার বলতেছি, ওই দুইটা চ্যাপ্টার পরে তারপর এই চ্যাপ্টারটা দেখতে আসবে, ঠিক আছে? দেখো H2SO4 কে ভাঙলে দেখো 2H প্লাস SO4 2-। এটা একটা কি? এটাকে একটা আমরা যৌগমূলক বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা যৌগমূলক বলি। আচ্ছা, কারণ দুই বা দুইয়ের অধিক মানে একের অধিক পরমাণু মিলে একটা যৌগ গঠন করছে এবং একটা আয়ন আছে, তাই এই জন্য আমরা এটাকে বলি যৌগমূলক বা মানে আয়ন আছে দেখে এটাকে আমরা বলতেছি যৌগমূলক। যদি আয়ন না থাকতো ডিরেক্ট শুধু একটা যৌগ বলতাম, ঠিক আছে? তাহলে H2SO4 কিভাবে ভাঙে? যখন আমরা পানি অ্যাড করি, সে কি করছে দেখো, পানির সাথে পানি অ্যাড করছি, তার মধ্যে H প্লাস আয়ন উৎপন্ন করছে, H প্লাস আয়ন উৎপন্ন করছে। তাহলে কি আমি তাকে আমি অ্যাসিড বলতে পারি? সেই অ্যাসিডের সংজ্ঞা শর্তটা মানছে যে কি করবে? এক ব্যাকাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে। এই যে এক ব্যাকাধিক হাইড্রোজেন পরমাণু আছে, দুইটা আছে, অবশ্যই আছে। তারপর কি? পানি অ্যাড করছি, পানি অ্যাড করার ফলে সে কি করছে? H প্লাস উৎপন্ন করছে, করছে। আচ্ছা, তাহলে সেও কি? অ্যাসিড। তাহলে H2SO4 অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগারও অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl আমাদের কি? ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, ঠিক আছে? কারণ সেগুলো কি করে? অ্যাসিডের যে শর্তগুলো আছে সেটা কি? ফুলফিল করতেছে। আচ্ছা, পরের স্লাইডে যাই। মিথেন, এখানে একটু ভুল হয়েছে, দেখো মিথেন CH4 হবে। দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4। আচ্ছা, মিথেন কি অ্যাসিড? এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, SAQ, যে মিথেন কি তোমার অ্যাসিড নাকি অন্য কিছু? মিথেন কি অ্যাসিড নাকি অন্য কিছু? আচ্ছা দেখি, এটি অ্যাসিড নয়। কেন অ্যাসিড নয়? দেখি, 4টি হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু পানির সাথে H প্লাস উৎপন্ন করে না। অ্যাসিড হওয়ার দুইটা শর্ত ছিল, অ্যাসিড হওয়ার দুইটা শর্ত ছিল। কি কি? একটা হচ্ছে তার মধ্যে কি এক ব্যাকাধিক HCl, এক ব্যাকাধিক হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং সেটাগুলো এক ব্যাকাধিক হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং সেটা কি করবে? পানির সাথে H প্লাস উৎপন্ন করবে। কিন্তু মিথেন কি করে? পানিতে H প্লাস উৎপন্ন করে না। সেই জন্য মিথেন কি? মিথেন হচ্ছে আমাদের অ্যাসিড না। আচ্ছা দেখো, তাহলে মিথেন হচ্ছে কি করে? মিথেনের সাথে যখন আমি পানি অ্যাড করি, মিথেনের সাথে যখন আমি হচ্ছে পানি অ্যাড করি তখন কোন রিঅ্যাকশনটা হয়? মিথেনের সাথে যখন পানি অ্যাড করি তখন কার্বন মনোক্সাইড তৈরি হয়। মিথেনের সাথে যখন পানি অ্যাড করি তখন কার্বন মনোক্সাইড তৈরি হয়, প্লাস কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে এখানে হাইড্রোজেন, হ্যাঁ, তাহলে 6টা হাইড্রোজেন বাকি থাকে, 3H2। দেখো, এটা হচ্ছে মিথেনের সাথে পানির বিক্রিয়া। তুমি শর্ট কোশ্চেনে এটা হচ্ছে মিথেনের সাথে পানির বিক্রিয়া, এটা কিন্তু বইয়ে নাই। কিন্তু তুমি যখন শর্ট কোশ্চেন লিখবা, শর্ট কোশ্চেন যখন লিখবা শুধু এইটুকু লিখতে হবে না, মিথেনের মধ্যে এটা অ্যাসিড নয়। কেন? তার মধ্যে 4টি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? অ্যাসিডের একটা শর্ত মানছে, অ্যাসিডের সংজ্ঞা অনুসারে একটা শর্ত মানছে, একের অধিক হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আচ্ছা, কিন্তু H প্লাস উৎপন্ন করে না। তাহলে এই যে H প্লাস যে উৎপন্ন করে, এটা তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই বিক্রিয়াটা লিখতে পারো, ঠিক আছে? এই বিক্রিয়াটা লিখতে পারো। ওকে, বুঝা গেছে আশা করি। আচ্ছা, তো মিথেন কেন অ্যাসিড নয়? শর্ট কোশ্চেন অ্যান্সার যদি আসে, শর্ট কোশ্চেন যদি আসে আশা করি লিখতে পারবা। তারপরে দেখি কি বলছে। এবার দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করি। কি কি বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড ক্ষারকগুলো কি? হাইড্রোক্সাইড। অ্যাসিড হচ্ছে কি বলে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর চেট্টকে দেখলাম ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড অথবা ভিনেগার, এবং আরেকটা দেখলাম কি? অক্সালিক অ্যাসিড। এখন আমরা হচ্ছে অ্যাসিডের কাজ শেষ, এখন আমরা দেখি ক্ষারকগুলো কি করে, পানির সাথে বিক্রিয়া করে কি ক্রিয়েট করে। আচ্ছা, এবার দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম, এই সংকেতগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH, Na মানে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে?
এবং OH মানে হাইড্রক্সাইড, OH মাইনাস হাইড্রক্সাইড আয়ন, ঠিক আছে। এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম Ca এবং OH2। OH2 কেন হয়েছে? এটা যোজনী, সবাই আশা করি দেখো চ্যাপ্টার 6 এ যদি তুমি মৌলের প্রতীক সংকেত ওইটা না পড়ে আসো, পর্যায় সারণীর যে জিনিসগুলো আছে সেটা যদি না পড়ে আসো, তুমি এগুলো কিন্তু বুঝবা না এখন, ঠিক আছে। তোমার আগে সেজন্য চ্যাপ্টার 6 চ্যাপ্টার 8 পড়ে আসতে হবে, তারপরে এটা পড়বা, ঠিক আছে। আচ্ছা, ক্ষারক কি? ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সাইল আয়ন উৎপন্ন করে। আচ্ছা, তাহলে দেখো ক্ষারকের সংজ্ঞাটাও আমরা পেয়ে গেছি। ক্ষারকের সংজ্ঞাটা কি বলছে? যে ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ, যাদের মধ্যে কি থাকে? যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, এবং যারা পানিতে কি করে? OH আয়ন, OH মাইনাস আয়ন তৈরি করে। তাহলে অ্যাসিডের শর্তটা কি ছিল একবার খেয়াল রাখি। অ্যাসিডের শর্ত ছিল দুইটা, যে সেটা হচ্ছে কি একের অধিক হাইড্রোজেন পরমাণু থাকবে এবং H+ উৎপন্ন করবে, পানিতে H+ উৎপন্ন করবে। কিন্তু ক্ষারকের শর্ত হচ্ছে তিনটা, অক্সিজেন পরমাণু থাকতে হবে, হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং পানিতে হাইড্রক্সাইল আয়ন উৎপন্ন করতে হবে। ক্ষারকের শর্ত, এটাকে বারবার ক্ষারক বলতেছি কেন? ক্ষার এবং ক্ষারকের মধ্যে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, ওইটা আমরা একটু সামনেই দেখব, ঠিক আছে। তো ক্ষারক হইতে হলে কি হইতে হবে? তার মধ্যে অক্সিজেন থাকতে হবে, হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করতে হবে। তাহলে এখানে দেখি কি হয়েছে। সোডিয়াম হাইড্রক্সাইড যখন পানি অ্যাড করছি তখন কি হয়েছে? সোডিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। সোডিয়াম হাইড্রক্সাইড যখন পানি অ্যাড করছি, সোডিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড পানি অ্যাড করছি, ক্যালসিয়াম 2+ এবং 2OH মাইনাস উৎপন্ন হয়েছে। এই যে ক্যালসিয়াম 2+ দ্বারা কি বোঝাইতেছে? ঠিক আছে, এখানে হচ্ছে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। দেখো ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, ক্যালসিয়ামের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন আছে 2টা। তো এই ইলেকট্রন 2টাকে সে বিক্রিয়া করার সময় ছেড়ে দেয়। কেন? কারণ তার ওই জায়গাটা ফুলফিল করতে 8টা ইলেকট্রন লাগতো, তার মানে তার আরো 6টা লাগতো। তার 2টা ছিল এবং তার আরো 6টা লাগতো ওই বাইরের শক্তি স্তরকে ফুলফিল করতে। তো সে আরো 6টা না এনে সে যদি 2টা ছেড়ে দেয়, তার তো সেটা ইজি হইতেছে না। 6টা আনা থেকে 2টা ছাড়া ইজি, এই জন্য যোজনী হচ্ছে কত? 2। আচ্ছা, তো ক্যালসিয়াম 2+ এবং 2OH মাইনাস। তা আমাদের ক্ষারক হওয়ার মেইন শর্ত কি ছিল? হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হতে হবে। অক্সিজেন হাইড্রোজেন আছে, হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করতে পানির সাথে করছে, আচ্ছা, তার মানে এই দুইটাই হচ্ছে কি? ক্ষারক। তারপরে যাই, তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন, আমরা একদম এই স্লাইডের শুরুতে একদম পড়ছিলাম যে ওই যে রিয়েল লাইফ এক্সাম্পল, একটা চুনের সাথে পানি মিশ্রিত করে তারপর চুনের পানিটাকে মিশ্রাইলে উপরের পানিটাকে নিয়ে এরপর এটা আমরা লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করছি। আচ্ছা, তাহলে চুনের সংকেত আছে এখানে। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা চুন বলি। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম হচ্ছে কি? এটাকে আমরা বলতেছি কি? এটাকে বলতেছি আমরা চুন। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলতেছি? চুন বলতেছি। আচ্ছা, তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যামোনিয়া সংকেতটা কি দেখো? NH3, যাদের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন 2 ধরনের পরমাণু নেই কিন্তু এরা পানিতে OH মাইনাস তৈরি করে, এদেরও ক্ষারক বলা হয়। আচ্ছা, তার মানে কি? ক্ষারক হইতে হলে মেইন যে শর্তটা সেটা হচ্ছে OH মাইনাস আয়ন উৎপন্ন করতে হবে। তো অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা না থাকলেও একটা যদি থাকে এবং OH মাইনাস আয়ন যদি উৎপন্ন করে তখন তারা কি? তখন তারা ক্ষারক। আচ্ছা, এখন দেখি, এই যে ক্যালসিয়াম অক্সাইড সাথে পানি অ্যাড করছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার সেটাকে ভাঙলে কি আমরা হাইড্রক্সিল আয়ন পাবো? তাহলে সেটা কি? এটা একটা ক্ষারক। তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে এটা কি বলা যায়? এটাকে একটা ক্ষারক বলা যায়। কেন? দেখো ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা আবার পানির সাথে অ্যাড করবো তখন আমরা কি OH মাইনাস পাবো না? ওকে, আচ্ছা, এরপর অ্যামোনিয়া এবং H2O যখন আমি অ্যাড করব, অ্যামোনিয়া এবং H2O যখন অ্যাড করব তখন কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। যৌগটার নাম কি? অ্যামোনিয়াম। যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমি পানির সাথে অ্যাড করব,
তখন আমার তৈরি হবে NH4 প্লাস প্লাস OH মাইনাস। দেখো OH মাইনাস ক্রিয়েট হয়েছে, OH মাইনাস ক্রিয়েট হয়েছে, অবশ্যই OH মাইনাস ক্রিয়েট হয়েছে। তার মানে কি এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ক্ষারক বলতে পারি। ওকে, তো ক্ষারকের শর্ত অনুসারে আমাদের 2-3টে এক্সাম্পল আমরা দেখলাম। এগুলো কিন্তু বিক্রিয়াগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সিকিউতে আসলে কিন্তু বিক্রিয়াগুলো নিজের থেকে লেখা লাগবে, এগুলো কিন্তু সব বিক্রিয়া দিয়ে দিবে না। ওকে, আচ্ছা এখন দেখো ক্ষারকের সংজ্ঞাটা আমরা দেখি, এসিডের সংজ্ঞা দেখছি, ক্ষারকের সংজ্ঞাটা দেখি। তোমরা এর আগে জেনেছো যে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। ধাতব অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে যে দেখলাম ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, তাই না? অক্সাইড কোনটা, হাইড্রোক্সাইড কোনটা? এই যে ক্যালসিয়ামের সাথে একটা অক্সিজেন যুক্ত, এটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে অক্সাইড, এবং এইটা হচ্ছে হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো অক্সাইড এবং হাইড্রোক্সাইডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো আশা করি। হাইড্রোক্সিল আয়ন থাকবে এটার মধ্যে, হাইড্রোক্সিল আয়নটা থাকবে এটার মধ্যে, অক্সিজেন থাকলেই সে অক্সাইড, অক্সিজেন থাকলেই সে অক্সাইড। ওকে, আচ্ছা তাহলে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড, ধাতুর অক্সাইড। ধাতু কোনগুলো? পর্যায় সারণীর, পর্যায় সারণী, এই যে পর্যায় সারণী হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতেছি, এই পাশের বাম পাশের মৌল, এই পাশে ডান পাশের মৌল। পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলো হচ্ছে আমাদের কি সব বেশিরভাগ ধাতু। ধাতু থেকে এই যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে যত যাইতে থাকে আমার হচ্ছে কি ধাতব বৈশিষ্ট্য কমতে থাকে। মানে কি পর্যায় সারণী যত বাম থেকে আমি যত ডানের দিকে যাইতে থাকি, যত বাম থেকে যত ডানের দিকে যাইতে থাকে আমার ধাতুর বৈশিষ্ট্য কমতে থাকে। মানে ডানের মৌলগুলো আস্তে আস্তে অধাতু হতে থাকে আর বামের মৌলগুলো ধাতু। তো ধাতু থেকে আস্তে আস্তে যখন আমি এই পাশে আসবো আমার সবগুলো হচ্ছে কি ধাতু থেকে অধাতু অধাতু হইতে থাকবে। মানে অধাতু, ওই পাশের গুলো অধাতু, ডান পাশের গুলো অধাতু, বাম পাশের গুলো ধাতু। ঠিক আছে, তো এইভাবে বলছে বাম থেকে ডানে ধাতব বৈশিষ্ট্য কমে। ধাতব বৈশিষ্ট্য কমে মানে সেগুলো অধাতু হয়ে যায়। ঠিক আছে, যেমন ক্লোরিন আছে বা ডান পাশে, এরপর হচ্ছে ওই যে গ্রুপ 18 তো পুরোটা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এগুলো কি অধাতু, গ্যাসটা ধাতু না। ওকে, আচ্ছা যে সকল ক্ষারক পানিতে, এখন দেখো যে সকল ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত, আর কিছু আছে যারা দ্রবীভূত না। কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত এবং কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি। পানিতে দ্রবীভূত হলে তাদেরকে আমরা কি বলতেছি, ক্ষার বলতেছি। যে সংজ্ঞাটা খেয়াল রাখবা, ক্ষার কাকে বলে এবং ক্ষারক কাকে বলে, এটার মধ্যে পার্থক্য। তোমাদের একটা শর্ট কোশ্চেন যদি পরীক্ষায় বলি, একদম মাস্ট 100% আসার মতো সম্ভাবনা যে কোনো একটা স্কুলে আসবে, সেটা হচ্ছে কি সব ক্ষারই ক্ষারক। এই যেখানে একটা ছিল, এই যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এই যে শর্ট কোশ্চেনটা, এটা কিন্তু যে কোনো একটা স্কুলে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে দেখো সংজ্ঞাটা আবার বলি। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলি। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি। এবং ক্ষারক দেখলাম কি দুই রকমের, কিছু কিছু আছে পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু পানিতে দ্রবীভূত হয় না। তার মানে যেইগুলো পানিতে দ্রবীভূত হয়, যেই ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলোকে আমরা কি বলতে পারি, ক্ষারও বলতে পারি। ওকে, তাহলে ক্ষার হলো বিশেষ এক ধরনের ক্ষারক। সোডিয়াম হাইড্রোক্সাইড, যে ক্ষার কোনগুলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি ক্ষার। এগুলো কি হয়, এগুলো পানিতে দ্রবীভূত হয়, এগুলোকে কিন্তু ক্ষারকও বলা যায়, এগুলোকে ক্ষারকও বলা যায়। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তারপর কি পানিতে দ্রবীভূত হয় না, তাই এদেরকে ক্ষারক হলেও এরা ক্ষার নয়। এরা ক্ষারক হলেও এরা কি ক্ষার নয়। কেন ক্ষার নয়? কারণ এরা কি পানিতে দ্রবীভূত হয় না। আচ্ছা, অতএব এ কথা বলা যায় যে সকল ক্ষারই ক্ষার হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এ কথা কি বলা যায়, সকল ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। কেন নয়? কারণ একদম ইজি ভাবে, ক্ষারকের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সে পানিতে দ্রবীভূত হইতে পারে, আবার কিছু কিছু ক্ষারক আছে পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু ক্ষারক আছে পানিতে দ্রবীভূত হয় না। যেই ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলি হচ্ছে আমরা ক্ষার বলি। যেই ক্ষারকগুলো শুধুমাত্র পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি, এবং তাদেরকে ক্ষারকও বলা যায়। তার মানে কি, ক্ষার হচ্ছে একটা বিশেষ ধরনের ক্ষারক। ক্ষার হচ্ছে একটা বিশেষ ধরনের ক্ষারক যেটা পানিতে দ্রবীভূত হয়। এবং ক্ষারকের আরেকটা জিনিস আছে যেটা পানিতে দ্রবীভূত হয় না, সেটা কোনটা? ওই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি পানিতে দ্রবীভূত হয় না। আরো কিছু আছে, কি বলে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড আমরা একটু আগে দেখে আসলাম না, ওই যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, সেটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। চুনের যখন আমরা মিশাই দেখছি কি চুনটা, ওই যে এক্সপেরিমেন্টে চুনের হচ্ছে উপরের পানি যেটা উঠে আসে আমরা ওইটা নিয়ে কাজ করি, নিচের চুনটা কিন্তু চুন হিসেবে পড়ে থাকে, সেটা পানিতে দ্রবীভূত হয় না, মিশে যায় না।
তুমি হচ্ছে ওই যে পানের চুন নিয়ে প্র্যাকটিস ট্রাই করতে পারো পানির মধ্যে নিয়ে যে সেটা হয় নাকি, কিন্তু সেটা দ্রবীভূত হবে না। আচ্ছা, তো যারা দ্রবীভূত হয়, যেই ক্ষারকগুলো দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলতেছি, যেই ক্ষারকগুলো দ্রবীভূত হয় না তাদের তো ক্ষারকই আছে। কিন্তু তাহলে ক্ষারক এবং ক্ষারের মধ্যে মেইন পার্থক্য কোনটা, মেইন যে একটা ছোট্ট তুলনা সেটা কোনটা, ক্ষার এবং ক্ষারক উভয় পানিতে দ্রবীভূত, কিন্তু ক্ষারকের একটা বিশেষ টাইপ আছে যেটা পানিতে দ্রবীভূত না, সেটাও ক্ষারক। ঠিক আছে, ক্ষার মানে পানিতে দ্রবীভূত, ক্ষার মানে পানিতে দ্রবীভূত। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই এটা অ্যান্সার করতে পারবা। সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়, কেন? এটা সবাই অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এটা একটু স্টার্ট দিয়ে রাখি, ঠিক আছে? স্টার্ট দিলে মজা লাগে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা একদম আসার মতো। তারপর কি বলছে দেখি। তোমরা সবাই জানো যে সাবান স্পর্শ করলে পিচ্ছিল মনে হয়। সাবান, আমরা যে সাবান দিয়ে গোসল করি বা জামা কাপড় ধুই, এগুলো স্পর্শ করলে পিচ্ছিল মনে হয়, কেন? এর কারণ হলো সাবানে কি থাকে, সাবান হচ্ছে ক্ষার থাকে, সাবানে ক্ষার থাকে। তাহলে বলা যায় যে ক্ষার ও ক্ষারকের একটি বিশেষ বৈশিষ্ট্য কি, এরা পিচ্ছিল হয়। ক্ষার এবং ক্ষারকের বিশেষ বৈশিষ্ট্য কি, এরা কি হয়, পিচ্ছিল হয়। ক্ষার এবং ক্ষারকের বিশেষ বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে পিচ্ছিল হয়। আচ্ছা, তারপর আবার দেখা গেছে যে ক্ষার এবং ক্ষারক সমূহ সাধারণত কটু স্বাদযুক্ত হয়, মানে কি তিক্তা বা তিক্ত বা তিতা হয়। ঠিক আছে, কটু বা তিক্ত, ঠিক আছে, কটু স্বাদযুক্ত হয়। এই যে তোমাকে যখন বলবে ক্ষার বা ক্ষারকের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে। সৃজনশীলে যখন আসবে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে একটা বৈশিষ্ট্য দেখলাম কি এরা পিচ্ছিল হয়, আর একটা বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে কি কটু স্বাদযুক্ত হয় বা তিতা ধরনের হয়। ঠিক আছে, উল্লেখ্য ক্ষারকের স্বাদ পরীক্ষা করা না করাই ভালো। তুমি কখনো কি সাবান দিয়ে মুখে দিয়ে দেখবা? অবশ্যই দেখবা না। তো ক্ষারকের স্বাদ পরীক্ষা করা ভালো, অ্যাসিডও পরীক্ষা না করাই ভালো। যেগুলো ফলে পাওয়া যায় সেগুলো তো নর্মালি পাওয়া যায়, কিন্তু যেগুলো হচ্ছে ক্ষতিকারক অ্যাসিড সেগুলো একদম তোমার টেস্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, পরীক্ষা করে দেখার দরকার নেই এটা অ্যাসিড না খায়। ঠিক আছে, কোনো দরকার নেই পরীক্ষা করে দেখার যে এটা অ্যাসিড না খায়। পড়ার জন্য যেটুকু দরকার ওইটুকুই পড়বা। ঠিক আছে, আচ্ছা, এইটুক সবাই বুঝতে পারছো আশা করি। তারপরে আমরা যাই। তোমরা কি জানো আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? ব্লিচিং পাউডার জিনিসটা কি? যারা হচ্ছে কোরবানি ঈদ, আমরা যারা কোরবানি ঈদে দেখি যে রাস্তা ঘাটে যখন রক্ত জমা থাকে, তখন একদম কাটাকুটি শেষে বা সব কাজ শেষে সেখানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়। তখন কি হয়, ব্লিচিং পাউডারে ওখানে যে জীবাণুগুলো ছিল সেগুলো হচ্ছে মেরে দেয়। ব্লিচিং পাউডার হচ্ছে সেই জীবাণুগুলোকে মেরে দেয়। অথবা কোনো একটা সাদা কাপড় থেকে রং উঠাতে চাইলে, সাদা কাপড় থেকে রং উঠে, ভাইয়ার এটা ধরো একদম সাদা না, কিন্তু একদম সাদা, ভাইয়ের স্কুলের শার্ট ছিল একদম সাদা। ঠিক আছে, তো যাদের হচ্ছে স্কুলের শার্ট একদম সাদা, তাই ওই শার্টের মধ্যে যখন দেখবা কোনো একটা কালির একদম কালি পড়ে গেছে, ওই যে কলমের, আমার অনেক হয়েছে, স্কুলে থাকলে অনেক হয়, ছোটবেলায় অনেক হয়েছে যে কলম পকেটে রাখছি, পকেট থেকে একদম কালি দিয়ে পুরোটা এই ভরে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি বলছে যে ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়, তখন ওই ব্লিচিং পাউডার দিয়ে ওই কালিটাকে আসলে তোলা যায়, ওই জন্য হচ্ছে এই এক্সাম্পলটা দিলাম। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? এটি তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি হয়? ব্লিচিং পাউডার তৈরি হয়। আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাতলা দ্রবণ, ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত, সেটি আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ। আচ্ছা দেখো, তাহলে ব্লিচিং পাউডার আগে দেখো, ব্লিচিং পাউডারটা কিভাবে তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। আচ্ছা, ব্লিচিং পাউডারের সংকেতটা একটু সবাই লিখে রাখো। ব্লিচিং পাউডারের সংকেতটা সবাই লিখে রাখো, CaOCl, Cl। আবার একটু এখানে লিখে দিই সুন্দর করে, CaOCl, ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। ঠিক আছে, ব্লিচিং পাউডারের সংকেত, রাসায়নিক সংকেত। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসে, সেজন্য লিখে দিস অলরেডি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, দেখবা। আচ্ছা, তাহলে ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, শুকনো ক্যালসিয়াম আছে এবং তার মধ্যে কি ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে, ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি হয়। বিক্রিয়াটা নাই তোমাদের, বিক্রিয়াটা নেই কিন্তু সংকেতটা শিখে রাখো। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় সেটার বিক্রিয়াটা নাই কিন্তু সংকেতটা শিখে রাখো, সংকেতটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত। আমরা ওই যে ক্ষারক পরীক্ষা করার সময় দেখছিলাম না, চুনের মধ্যে কয়েক ফোঁটা ড্রপার দিয়ে পানি অ্যাড করলাম, পানি অ্যাড করার সেটা যখন মিশালাম নাড়ানি দিয়ে,
কি হলো, উপরে কিছু পানি চলে আসলো, ওই পানিটাকে আলাদা করে নিয়েছি। এই যে পানিটা পাইছি ওটাকে আমরা কি বলতে পারি, চুনের পানি বা লাইম ওয়াটার। সেটাকে আমরা কি বলতে পারি, চুনের পানি বা লাইম ওয়াটার। এই যে নাম কিন্তু একই, বলছিলাম এটা আরেকটা নাম আছে চুনের পানি বা লাইম ওয়াটার আছে, এই দেখো লাইম ওয়াটার। সেটা আমরা ঘর বাড়ির হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। অন্যদিকে পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি পেস্ট যা মিল্ক অফ লাইম নামে পরিচিত, পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। আচ্ছা, মিল্ক অফ লাইম কোন কাজে ব্যবহৃত হয়, পোকামাকড় দমনে। সেটা কিভাবে তৈরি হয়, পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট। পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট অ্যাড করলে কি তৈরি হয়, মিল্ক অফ লাইম, যেটা কি পোকামাকড় দমনের কাজে ব্যবহৃত হয়। এবং চুনের পানিকে আমরা কি বলতেছি, লাইম ওয়াটার। তাহলে চুনের পানির সংকেতটা কি, চুনের পানির সংকেতটা কি, চুনের পানির সংকেত এটা না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানির সংকেত এটা অবশ্যই, ঠিক আছে। তো সবাই আশা করি এইটুকু বুঝতে পারছো যে চুনের পানির সংকেত এটা। চুনের পানির আরেকটা নাম হচ্ছে লাইম ওয়াটার। এবং পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট, যেটার নাম কি, মিল্ক অফ লাইম। পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্টের নাম কি, মিল্ক অফ লাইম, যেটা কি পোকামাকড় দমনে ব্যবহৃত হয়, যেটা কি হয়, পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখি, তোমরা কি জানো আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড ওষুধ খাই তা আসলে কি, পাকস্থলীতে অ্যাসিডিটি হয়, ওই যে সবাই একটা অ্যাড দেখছি না আমরা, যে ইনো কিভাবে কাজ করে। আচ্ছা দেখো, তোমরা কি জানো আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড ওষুধ খায় তা আসলে কি, ওই যে অ্যান্টাসিড মানে অ্যাসিডিটি জিনিসটা কি, আমরা যখন বেশি পরিমাণ ভাজা পোড়া খাই তখন দেখবো কি বুকের মধ্যে একটা জ্বালাপোড়ন অনুভব হইতেছে। এই যে জ্বালাপোড়নটা, এটাই হচ্ছে কি অ্যাসিডিটি। এই জ্বালাপোড়নটা যে এটাই হচ্ছে কি অ্যাসিডিটি। এই জ্বালাপোড়নটা হচ্ছে কি অ্যাসিডিটি। অ্যান্টাসিড হচ্ছে কি করে, এই অ্যাসিডিটিকে দমন করে। আচ্ছা, এই জ্বালাপোড়নটা কখন হয়, দেখো এই জ্বালাপোড়নটা কখন হয়, তোমরা হয়তো যে অলরেডি পড়ে আসবা বা সামনে পড়বা, যে আমরা যখন পাকস্থলী থেকে আমাদের এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। পাকস্থলী থেকে যে অ্যাসিড উৎপন্ন হয় সেটা কোন ধরনের, সেটা হচ্ছে HCl নামক অ্যাসিড উৎপন্ন। আমরা অলরেডি দেখে আসছি HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। যখন আমরা এই ভাজা পোড়া বা তেলযুক্ত খাবার বেশি খাই তখন অধিক পরিমাণে HCl উৎপন্ন হতে থাকে, তখন অধিক পরিমাণে HCl উৎপন্ন হতে থাকে। একটা নির্দিষ্ট মাত্রা আছে HCl উৎপন্ন হওয়ার, সেটা অবশ্যই শরীরের জন্য দরকার বা পাকস্থলী খাবার পরিপাকের জন্য দরকার। কিন্তু এর থেকে যদি বেশি পরিমাণ উৎপন্ন হয় তখনই আমাদের ওই জ্বালা পোড়নটা অনুভব হয়, শরীর পেটের মধ্যে জ্বালা পোড়নটা অনুভব হয়, বুকে জ্বালা অনুভব হয়। এটাই হচ্ছে কি অ্যাসিডিটি। এই অ্যাসিডিটিটাকে দমন করতে আমরা কোন ওষুধ খাই, অ্যান্টাসিড নামক একটা ওষুধ আছে সেটা খাই। অ্যান্টাসিডের মেইন উপাদানটা কি, অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা সাসপেনশন বা ট্যাবলেট দুভাবেই পাওয়া যায়। অ্যান্টাসিড হাইড্রোক্সাইড হচ্ছে অ্যান্টাসিড হচ্ছে এক ধরনের মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিড কি, অ্যান্টাসিড হচ্ছে মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা কি হিসেবে ব্যবহৃত হয়, সাসপেনশন বা ট্যাবলেট। সাসপেনশন কি, সাসপেনশন হচ্ছে পাউডার গুঁড়া করে থাকে, সেটার মধ্যে তুমি পানি মিশাও অ্যামাউন্ট মতো, ঠিক আছে। এবং ট্যাবলেট তো জানোই কি পাওয়া যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেসিয়া নামেই অধিক পরিচিত। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন কি নামে পরিচিত, মিল্ক অফ ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন কি নামে পরিচিত, মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত। আচ্ছা, নামে অধিক পরিচিত। কখনো কখনো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে, তাহলে কখনো কখনো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। আচ্ছা, এখন তাহলে জিনিসটা কি হইতেছে বুঝো, আমরা চ্যাপ্টার 8-এ প্রশমন বিক্রিয়াটা শিখে আসছি। এখন আমাদের পাকস্থলীতে যখন অধিক পরিমাণে HCl উৎপন্ন হয় তখন আমাদের বুকে জ্বালাপোড়ন অনুভব হয়, আমরা অ্যান্টাসিড নামক ওষুধটা খাই। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, কিছু কিছু সময় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। আচ্ছা, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা কি, হাইড্রোক্সাইড। দেখো হাইড্রোক্সাইড একটা কি, ক্ষারক না, হাইড্রোক্সাইড জিনিসটাকে একটা ক্ষারক। HCl সেটা কি একটা অ্যাসিড। অ্যাসিডকে প্রশমিত করতে বা বুকে জ্বালাটাকে নিবারণ করতে আমরা অ্যান্টাসিড খাই। তার মানে কি, অ্যাসিডকে প্রশমিত করতে আমরা একটা ক্ষার খাই, অ্যাসিডকে প্রশমিত করতে একটা ক্ষারক খাই, সেটা কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া কি, একটা প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়াটা হবে, তাহলে মানে এই জিনিসটা দেখো, এটার বিক্রিয়াটা তোমাদের বইয়ে নাই, কিন্তু বিক্রিয়াটা একটু শিখে রাখবা। প্রশমন বিক্রিয়া যেহেতু পড়ছো এটাও পারার কথা, চ্যাপ্টার 8-এ যখন প্রশমন বিক্রিয়া পড়ছো এটাও পারার কথা। দেখো তাহলে বিক্রিয়াটা আমরা একটু দেখি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলছে না, হ্যাঁ, হাইড্রোক্সাইড প্লাস HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O। আচ্ছা,
আবার বলতেছি প্রশমন বিক্রিয়ায় নর্মালি কি তৈরি হইতো মনে আছে, অ্যাসিড এবং ক্ষারকের, এই যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হইতো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে ক্লোরাইড লবণ, পানি উৎপন্ন হয়েছে। এখন আমাদের কি করতে হবে, বিক্রিয়াটা সমতা করতে হবে। দেখি হাইড্রোজেন আছে এখানে 2টা, এখানে ক্লোরিন 2টা আছে। আচ্ছা এখানে যদি আমি 2 দেই এবং এখানে যদি 2 দিই, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, ক্লোরিন ক্লোরিন গেল 2 4, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। পাকস্থলিতে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আমাদের যখন বুকে জ্বালাপোড়ন বেড়ে যায়, তখন আমরা অ্যান্টাসিড নামক ওষুধ খাই, যেটার মধ্যে মেইন উপাদান হচ্ছে ক্ষারক। সেই ক্ষারকটা কি করে, এই যে আমাদের বেড়ে যাওয়া অ্যাসিডটাকে প্রশমিত করে এই রিয়েকশন দ্বারা। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যখন শর্ট কোশ্চেন আসবে যে অ্যান্টাসিড কিভাবে কাজ করে, অ্যান্টাসিড কিভাবে কাজ করে, 2 লাইনের ব্যাখ্যা লিখলে তো তোমাকে 2 দিবে না। তুমি যখন এই বিক্রিয়াটা লিখবা স্যার খুশি হয়ে তোমাকে 2 দিয়ে দিবে। তুমি যখন এই বিক্রিয়াটা লিখবা স্যার বুঝবে তুমি অন্য চ্যাপ্টার, তোমার বই সম্পর্কে ধারণা ভালো। কেন, কারণ এটা প্রশমন বিক্রিয়া, আমরা চ্যাপ্টার 8 প্রশমন বিক্রিয়া পড়ে আসছি। ওইটা যদি পারি এটাও পারবো। প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই যে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে। সেম ভাবে আমি তোমাকে একটা হোমওয়ার্ক যদি দিয়ে দিই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাথে HCl যদি বিক্রিয়া করে, তাই না, এই যে বলছে তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও মাঝে মধ্যে থাকে অ্যান্টাসিডের মধ্যে, এটা বলছে না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও অ্যাসিডের মধ্যে অ্যান্টাসিডের মধ্যে মাঝে মধ্যে থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও কি HCl কে প্রশমিত করবে। তোমার কাজকে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করবা, সমতা করবা, বিক্রিয়াটা সম্পূর্ণ করবে এবং সমতা করবা। ঠিক আছে, সমতা কি চ্যাপ্টার 6 যদি পড়ে থাকো, বা চ্যাপ্টার 6ই তো, ঠিক আছে, চ্যাপ্টার 6 যদি পড়ে থাকো অবশ্যই জানবা। ঠিক আছে, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা কিন্তু লিখতে পারো। ওকে, আচ্ছা পরের স্লাইডে যাই। তাহলে অ্যান্টাসিড সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার, অ্যান্টাসিড সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার। পরের স্লাইডে যাই। ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এদেরকে জৈব অ্যাসিড বলে। ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এদেরকে আমরা কি বলি, জৈব অ্যাসিড বলি। এদেরকে আমরা কি বলি, জৈব অ্যাসিড বলি। এদেরকে খাওয়া যায়, এই যে ম্যালিক অ্যাসিড, তারপর টার্টারিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা দেখছি না একদম স্লাইডের শুরুতে, ক্লাসের শুরুতে একদম দেখছি, ওই জিনিসগুলো কি এক ধরনের জৈব অ্যাসিড। আচ্ছা, এদের খাওয়া যায় এবং কোনো কোনোটি মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। অ্যাসকর্বিক অ্যাসিড, যা ভিটামিন সি বলে জানি, অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম হচ্ছে, আরেকটা হচ্ছে কি ভিটামিন সি বলে জানি। এর অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়। ঠিক আছে, এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা কেন সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই যে কার অভাবে কি রোগ হয়, কার অভাবে কি রোগ হয়। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বললো যে তোমাদের হচ্ছে কি বলে, রেদওয়ান স্যারের হচ্ছে কি বলে স্কারভি রোগ হয়েছে, সে কোন ইয়ে খায় না, সে কোন ধরনের ভিটামিন যুক্ত খাবার সে খায় না, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা অ্যাসকর্বিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খায় না। এটা দিয়ে তোমার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসগুলো লিখতে হবে যে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি বলে জানি, এর অভাবে মানবদেহে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়, এদেরকে খনিজ অ্যাসিড বলে। তাহলে এটা কি খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড কোনগুলো, খনিজ অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি H2SO সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়, এদেরকে খনিজ অ্যাসিড বলে। এদেরকে কি বলে, খনিজ অ্যাসিড বলে। এগুলো খাওয়ার উপযোগী নয়। এই HCl, H2SO4 না H3PO4, HNO3 এগুলো কি খাওয়ার উপযোগী নয়, বরং বলা যায় মানবদের জন্য ক্ষতিকর। খনিজ অ্যাসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়, খনিজ অ্যাসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তোমরা কি জানো অ্যাসিড ছোড়ার শাস্তি কি, অ্যাসিড ছোড়ার শাস্তি খুবই কঠোর, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। ওই যে ছবির মধ্যে অনেক মুভির মধ্যে দেখায় না যে অ্যাসিড ছুড়ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, এই যে খনিজ অ্যাসিড এগুলোই কিন্তু ছুড়ে, ওই ফলের অ্যাসিড ওইগুলো ছুড়ে না। তো এইটা যখন ছুড়ে মানুষের শরীর বা চোখ মুখ যেখানে লাগে একদম ঝলসে যায়, একদম পুরা মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কোনো এক জায়গায় পুড়ে গেলে সেখানে যেমন চামড়া একদম ম্লিন হয়ে যায়, মানে একদম সমান হয়ে যায়, পশম ওখানে কিছু উঠে না। সেম ভাবে অ্যাসিড যখন কারো মুখে বা হাতে পায়ে ছড়ানো হয় বা অ্যাক্সিডেন্টালি কোনো জায়গায় লেগে গেলে সেখানে কি একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, একদম বার্ন হয়ে যায়।
ঠিক আছে? তো এইটার হচ্ছে শাস্তি, কেউ যদি ওই যে উদ্দেশ্য প্রণীতভাবে বা কি বলে কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি এরকম অ্যাসিড ছুড়ে, তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য। আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতে অ্যাসিড থাকে। টয়লেট পরিষ্কারের কাজে যে সকল পরিষ্কারক ব্যবহার করি তাতে অ্যাসিড থাকে। সোনার গহনা তৈরির সময় আছে, দেখো এই যে অ্যাসিডের ব্যবহার, এখন আমরা পড়তেছি কি অ্যাসিডের ব্যবহার, এটাও কিন্তু সিকিউর টপিক। ঠিক আছে, দেখো ভাইয়া সিকিউর টপিক তোমাদেরকে বলে দিতেছি কোনটা কোনটা সিকিউর টপিক, অ্যাসিডের ব্যবহার বিভিন্ন কাজে। আচ্ছা, যে সমস্ত পরিষ্কার ব্যবহার করি তাতে অ্যাসিড থাকে। সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি মনে আছে? একটু আগে দেখে আসছি, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3 ব্যবহার করেন। আমরা বিভিন্ন কাজে, যেমন আইপিএস গাড়ি, এই যে আইপিএস এর যে ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে অ্যাসিড দেওয়া হয়। আইপিএস এর যে ব্যাটারি চালনা করতে অ্যাসিড ব্যবহার করা হয়। গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তাতে কোন ধরনের অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে কোন অ্যাসিড কোথায় ব্যবহৃত হয়? তোমাকে যদি একটা অ্যাসিড ধরো একটা রিঅ্যাকশন দিল, ওই রিঅ্যাকশনে তোমার সালফিউরিক অ্যাসিড, ধরো এই যে B প্লাস জিঙ্ক SO4, জিঙ্ক SO4 প্লাস H2 প্লাস C। আচ্ছা, এই ধরনের একটা রিঅ্যাকশন দিয়ে দিল, এটা দেখে বোঝা যাইতেছে এই বি যেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের H2SO4। ওকে, এই বি যেটা সেটা কি, সেটা আমাদের H2SO4। তার মানে এখন যদি তোমাকে বলে H2SO4 এর কিছু বৈশিষ্ট্য লেখো, এই জিনিসগুলো লিখতে হবে, কোন কোন কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আলাদা আলাদা করে নোট করা শিখতে হবে যে অ্যাসিডগুলো এই কাজে ব্যবহৃত হয়, কোন অ্যাসিড কোন কাজে। সালফিউরিক অ্যাসিডটা কেন দাগালাম এখানে, নাইট্রিক অ্যাসিডটা কেন দাগালাম? কারণ নাইট্রিক অ্যাসিড কি স্বর্ণার গহনা তৈরির সময় স্বর্ণকারে ব্যবহার করে। সালফিউরিক অ্যাসিড এই যে মাইক বাজানো যে সৌরবিদ্যুৎ যে ব্যাটারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা অনেকে হয়তো জানো যে বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেটা কি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো দেখো আমাদের এই স্লাইডটাও শেষ। এখানে আমরা তিনটা অ্যাসিডের কাজ দেখলাম। নাইট্রিক অ্যাসিড স্বর্ণালঙ্কারের দোকানে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে যেই আইপিএস মাইক, এরপর হচ্ছে কি গাড়ির যে ব্যাটারি সেগুলোতে ব্যবহৃত করা হয়, এবং বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অ্যাসিড অত্যাবশ্যকীয়। এই যে পাকস্থলীতে কি বলছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো একটু যেটা বলে আসছি সেটা এখানেই আছে। ঠিক আছে, আচ্ছা, সেটি হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে কোন অ্যাসিড পরিপাকের জন্য সাহায্য করে? পাকস্থলীতে কোন অ্যাসিড, আবার বলি, পাকস্থলীতে কোন অ্যাসিড পরিপাকের জন্য সাহায্য করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিপাকের জন্য সাহায্য করে। সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো কি, সালফিউরিক অ্যাসিড। সার কারখানায় একটি অতি প্রয়োজনীয় উপাদান কি, সালফিউরিক অ্যাসিড। সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান কি, এই যে সালফিউরিক অ্যাসিড। তার মানে সালফিউরিক অ্যাসিডের দেখো দুইটা বৈশিষ্ট্য আমরা অলরেডি পেয়ে গেছি। সালফিউরিক অ্যাসিডের দুইটা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছি, একটা কি যে আইপিএস ব্যাটারি ওগুলোতে ব্যবহৃত করা হয়, আবার কি সার কারখানায় ব্যবহৃত করা হয়। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম ঔষধপত্র, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক এবং রেয়ন শিল্পে প্রচুর সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত করে। দেখো সালফিউরিক অ্যাসিডের আরো বৈশিষ্ট্য পাইলাম। তার মানে তোমার সিকিউর জন্য কিন্তু সালফিউরিক অ্যাসিড টপিকটা ইম্পর্টেন্ট। সিকিউর জন্য কিন্তু এই সালফিউরিক অ্যাসিড টপিকটা ইম্পর্টেন্ট, যেহেতু এটার বৈশিষ্ট্য অনেকবার করে দিয়ে দিছে। ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিডের কাজ, বৈশিষ্ট্য, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে উপাদান হলো কোথায়, সার কারখানায়, তারপরে যে বিস্ফোরক, রেয়ন শিল্পে, কাগজ, কীটনাশক, পেইন্ট, এগুলোর কি ওষুধপত্র, এগুলোর প্রস্তুতিতে আমাদের কি সালফিউরিক অ্যাসিডের ব্যবহৃত হয়। কোন একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ওই দেশ কতটা H2SO4 ব্যবহার করে। কোন একটা দেশ কতটা শিল্পোন্নত বা শিল্পে কতটা উন্নত সেটা নির্দেশ করে কে, ওই দেশ কতটা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর। সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। রকেটে জ্বালানির সাথে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এমসিকিউ কিন্তু ভাইয়া দাগিয়ে দিছে, স্লাইডটা ক্লাসের সাথে দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু অনুসারে পড়বা, বই থেকে এভাবে দাগাবা। ঠিক আছে, দেখো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এখানে কিন্তু দেওয়া আছে। তুমি যদি খালি বলো এই সবগুলোতে অ্যাসিডের কাজ আছে,
তো অ্যাসিডের বৈশিষ্ট্য দিলে এগুলো তো বলবা, অ্যাসিডের বৈশিষ্ট্য দিলে এগুলো বলবা, কিন্তু তোমাকে যদি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাসিড বলে দেয়, যদি বলে শুধু সালফিউরিক অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন তুমি সবগুলো লিখতে পারবা। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো পাকস্থলীতে কি খাদ্য পরিপাকে সাহায্য করে, এখন তুমি যদি এটা লিখে দাও যে H2SO4 খাদ্য পরিপাকে সাহায্য করে, সেটা কি হবে? হবে না, তাই নাম্বার কাটা যাবে এখানে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাকে যদি শুধু বলে অ্যাসিডের বৈশিষ্ট্য, তখন আমি অনেক কিছু লিখতে পারবো, কিন্তু পার্টিকুলারলি যদি ইন্ডিভিজুয়াল একটা অ্যাসিডের নাম বলে দেয় H2SO4 অথবা HCl, এই জিনিসগুলোর বৈশিষ্ট্য লেখো, তখন আমাদের কি ওগুলো ইন্ডিভিজুয়ালি বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো HCl এর মতো প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। সব অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কার্বনেটের সাথে বিক্রিয়া করে, দেখো কার্বনেটের সাথে বিক্রিয়া করে কোন ধরনের গ্যাস উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আচ্ছা একটু দেখি তো এখানে একটু কিছু মিসিং আছে নাকি। আচ্ছা এখানে একটু ভুল আছে। ঠিক আছে, ভুল আছে বলতে মানে টাইপিং একটু ভুল হয়েছে, এখানে এই ব্র্যাকেটটা হবে না। ঠিক আছে, এটা একটু কেটে এখানে লিখতে পারো ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl হবে, ক্যালসিয়াম ক্লোরাইড H2O এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। দেখো ক্যালসিয়াম কার্বনেট, যৌগটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। লিখে দেই একটু যদি মনে না থাকে আবার। ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এই যে উপরে যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা বুঝাইতেছে এই জিনিসটা হচ্ছে গ্যাস হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে গ্যাস হয়ে উপরে উঠে গেছে, মানে বাষ্পীভূত হয়ে গেছে। ঠিক আছে, তো দেখলাম এখানে কি রিঅ্যাকশনে দেখলাম, ক্যালসিয়াম কার্বনের সাথে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা তোমরা শুনে আশ্চর্য হবে যে কখনো কখনো অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত করা হয়। এই যে কার্বন ডাই অক্সাইড সেটা কি আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে কোন কাজে ব্যবহৃত করা হয়? আগুন নেভানোর কাজে ব্যবহৃত করা হয়। কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত করা হয়। ওকে, খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ, খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। খাবার সোডা, খাবার সোডা বলতে কি? ওই যে আমরা কেক বানানোর কাজে সোডা ব্যবহার করি। ঠিক আছে, দেখবা ওই বেকিং সোডা, তারপর হচ্ছে ওই বেকিং সোডাকেই খাবার সোডা বলতেছে। ঠিক আছে, বেকিং সোডাকেই খাবার সোডা বলতেছে। বেকিং সোডার সংকেত কি? এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং সোডার সংকেত কি? বেকিং সোডার সংকেত হচ্ছে এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, মানে এটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম যৌগটার নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সেটা যখন HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, H2O এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা উৎপন্ন করে, আমাদের কি দেখি আমরা? যখন আমরা রুটি বা পাউরুটির বা কেকের কথা বলি, কেক যখন হচ্ছে যখন একদম মিক্সচার বানানো হয় তখন সেটা কি একটু লিকুইডই থাকে, মানে কি লিকুইড না তো কি বলে, কেক হচ্ছে ফুলে, নর্মালি কেক বা পাউরুটি সেটা কি ফুলে যায়। এই যে কিভাবে ফুলে যায়, কোন কারণে ফুলে? এই যে বেকিং সোডার সাথে বেকিং সোডার বিক্রিয়া করার ফলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, বেকিং সোডা উত্তপ্ত করার ফলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটাই হচ্ছে আমাদের কি, এই আমাদের রুটিটাকে ফুলিয়ে দেয়। এই গ্যাসটা হচ্ছে আমাদের কি রুটিটাকে, পাউরুটি বা কেক বলি যেটাকে, সেটাকে কি ফুলিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা এরপর দস্তা ও দস্তা মানে কি? জিঙ্ক। দস্তা মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক বা দস্তা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। হাইড্রোজেন গ্যাসের বুদবুদ, আচ্ছা তার মানে এগুলো কিন্তু আমরা অ্যাসিড এবং ক্ষারের কিছু রিঅ্যাকশন পড়তেছি, এগুলো দিয়ে কিন্তু সিকিউ আসে, একটা রিঅ্যাকশন
অর্ধেক দিয়ে তোমাকে বলো কমপ্লিট করো এবং কোন যৌগটা এখানে মিসিং, মানে কোন যৌগটা দিয়ে কমপ্লিট করতে হবে ওই যৌগটার কিছু বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? তো ওইভাবে হচ্ছে লিখতে হবে তখন। 10টা হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। 10টা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। 10টা জিঙ্ক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং H2 গ্যাস, এই যে বুদবুদ মানে উপরে উঠে গেছে, সেটা কি বুদবুদের মতো উপরে উঠে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো সকল অ্যাসিডই কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে। হাইড্রোজেনের মতো সকল অ্যাসিডই কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো সকল অ্যাসিডই ধাতু কোনগুলো? যে পর্যায় সারণীর বামে যেগুলো ছিল, পর্যায় সারণীর বাম সাইডে যেগুলো ছিল সেগুলো ধাতু। কোনগুলো? সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরপরে আরো কি বলতে পারো, সিলিকন, ঠিক আছে? এগুলো হচ্ছে ধাতু। সিলিকন ফসফরাস, সিলিকন না, সিলিকন ধাতু না, সরি, টিন আছে, তারপর হচ্ছে এই পাশের যে লিথিয়াম, এগুলো হচ্ছে ধাতু। ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিড। আচ্ছা, এরপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড H2SO4 এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করছে। এটা কি? প্রশমন বিক্রিয়া। এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট হলো একটি লবণ। তাহলে আমরা বলতে পারি ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় মূল উপাদানই হচ্ছে কি? লবণ। ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় মূল উপাদান হচ্ছে কি? লবণ। ক্ষারক এবং অ্যাসিড, এই যে ক্যালসিয়াম, এটা হচ্ছে সালফেট লবণ, ক্যালসিয়াম সালফেট, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে সালফেট লবণ। সালফেট লবণ। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কি H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়? ক্যালসিয়াম সালফেট, সেটা কি? সালফেট লবণ এবং পানি উৎপন্ন হয়। তার মানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণটা হচ্ছে আমাদের কি? মেইন উৎপাদ। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণটা হচ্ছে আমাদের কি? মেইন উৎপাদ। আচ্ছা, এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করলো, লবণ উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো। তারপর আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আবার ক্ষার, অ্যাসিড বিক্রিয়া করলো, লবণ উৎপন্ন হলো, এটা হচ্ছে নাইট্রেট লবণ, এটা হচ্ছে ক্লোরাইড লবণ, এটা হচ্ছে নাইট্রেট লবণ, পানি উৎপন্ন হলো, ঠিক আছে? NaCl হচ্ছে একটা আমরা যে খাদ্য লবণ খাই, ঠিক আছে? এই যে NaCl আমাদের যে খাদ্য লবণ, সেটা কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড। আমাদের যে খাদ্য লবণ আছে সেটা হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড, আর পটাশিয়াম নাইট্রেট হচ্ছে আর ওয়ান কাইন্ড নাইট্রেট লবণ, ঠিক আছে? তবে একমাত্র ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হয় তা নয়, অন্য বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করা যায়। যেমন ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়া লবণ উৎপন্ন হয়। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া যে লবণ উৎপন্ন হয় সেটা তো নর্মালি হয়েছে, কিন্তু আমরা আবার দেখলাম আরো একটা বিক্রিয়া আছে যেটা দ্বারা হচ্ছে কি লবণ উৎপন্ন হয়। ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে লবণ উৎপন্ন হয়। দেখি, ধাতু, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম ধাতু, ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করছে, লবণ উৎপন্ন হয়েছে, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লবণ উৎপন্ন হয়েছে। কোনো বিক্রিয়াতে ভুল আছে? কিছু ভুল নেই, এই যে H2O পরে এবং H2O গ্যাস উৎপন্ন হয়েছে। এই দুইটা কি? গ্যাস আকার উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে? তো রিঅ্যাকশনগুলো কিন্তু সবার মাথায় রাখা লাগবে। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং H2 গ্যাস উৎপন্ন করা হয়। এখন বিক্রিয়াকে মুখস্থ করবা? অবশ্যই না। চ্যাপ্টার 6-এ যখন পড়াইছি বিক্রিয়া সমতাকরণ শিখাইছি, ওই হিসাবে হচ্ছে কি বিক্রিয়া সমতাগুলো করে লিখতে হবে। নর্মালি আগে কি লিখবে? একটা ধাতু কোনটা? এই যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, লিখলাম। ম্যাগনেসিয়ামের সাথে বলছে অ্যাসিড, লিখলাম অ্যাসিড। কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে, MgCl2। তাহলে এখানে বাকি থাকতেছে কি? H বাকি থাকতেছে। এখন H কখনো একা থাকে না, সে হচ্ছে H2 আকারে থাকে এবং সেটা গ্যাস হয়ে যাবে। এখন এখানে দেখি ক্লোরিন দুইটা, ক্লোরিন এখানে একটা, তাহলে আমরা এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে কি এটা পুরোটা হয়ে গেছে? এই যে ক্যালসিয়াম দুইটা, হাইড্রোজেন দুইটা, ক্যালসিয়াম দুইটা, হাইড্রোজেন দুইটা, ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, সমতা হয়েছে, বিক্রিয়া সমতা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লবণ দুইভাবে উৎপন্ন করা যায়। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, যেটা প্রশমন বিক্রিয়া আমরা বলতেছি, সেইভাবে একভাবে লবণ উৎপন্ন করা যায়। আবার ধাতুর সাথে শুধুমাত্র অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করা যায়। আচ্ছা, তারপর আবার কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে লবণ উৎপন্ন করা যায়। তার মানে লবণের 3টা ধাপ। একটা দেখলাম কি? একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া দ্বারা, অ্যাসিড প্লাস ক্ষারক লবণ। 2 হচ্ছে ধাতু প্লাস অ্যাসিড, এখানেও কি লবণ উৎপন্ন হবে। আবার কার্বনেটের সাথে বিক্রিয়া করলাম, কার্বনেট প্লাস অ্যাসিড, এটাও কি লবণ। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে?
Na2CO3, হ্যাঁ সোডিয়াম কার্বনেট, এবং HCl অ্যাড করলে আমাদের কি সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হইতেছে। এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা কি লবণ না, খাদ্য লবণ, একটু আগে আমরা দেখে আসছি। আমরা যে লবণ খাবার মানে যে লবণ আমরা তরকারি রান্না করতে বা খাই, যেই মানে সিম্পলি যে লবণটা খাই, সেটা হচ্ছে কি এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, H2O এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো কার্বনের সাথে বিক্রিয়া করলেও লবণ উৎপন্ন হয়। তাই লবণের উৎপন্নের 3টা কৌশল দেওয়া আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাকে যদি বলে যে কোনো একটা উপায় লবণ উৎপন্ন করে দেখো, তুমি যে কোনো উপায় দেখাতে পারো, কিন্তু তোমাকে যদি ইন্ডিভিজুয়ালি বলে দেয় কার্বনের সাথে, তখন এই বিক্রিয়া লিখতে হবে। ধাতু অ্যাসিড, ওই যে ম্যাগনেসিয়াম HCl, ওই বিক্রিয়া লিখতে হবে। অ্যাসিড ক্ষারক, তখন কি প্রশমন বিক্রিয়া লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর এই তো আমাদের দেখো চ্যাপ্টার অলমোস্ট শেষ। আর কি কিছু আছে নাকি একটু দেখি তো। না, আর তেমন কিছু নেই। ঠিক আছে, তো চ্যাপ্টারের এই যে জিনিসগুলো ছিল, তোমাদের কাজ কি ভাইয়ার এই লেকচারটা পুরোটা আগে দেখা, দেখে হচ্ছে এক ক্লাসে যেহেতু আমরা শেষ করে দিয়েছি একদম ভালোভাবে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে বুঝিয়ে একদম ভালোভাবে শেষ করছি। তোমরা কি করো, ক্লাসটা ভালো করে দেখবা। দেখার পরে এরপরে কাজ কি, এরপর হচ্ছে তোমাদের ধরো আমরা এই যে MCQ কিছু প্র্যাকটিস করব, শর্ট কোশ্চেন অনেকগুলো প্র্যাকটিস করবো, তারপর হচ্ছে সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এই জিনিসগুলো এরপরে আমরা একটা একটা করে করব। সবাই হচ্ছে এগুলো এরপরে করবা। তো তাইলে একটা চ্যাপ্টারের উপর তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যেতেছে ফুললি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন হচ্ছে আমরা MCQ শুরু করব। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে MCQ গুলো শুরু করি। ঠিক আছে, চ্যাপ্টার যেহেতু শেষ, চ্যাপ্টারটা ভালো করে আবার একটু রিভাইজ দিবা MCQ গুলো প্র্যাকটিস করার আগে। ঠিক আছে, বইয়ের নিজেদের যার কাছে যেই গাইডই আছে, ওইখানে যা যা MCQ আছে সবগুলো প্র্যাকটিস করা। ভাইয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট টাইপের কিছু যেগুলো আছে ওইগুলো হচ্ছে ম্যানেজ করছে। ঠিক আছে, তো এইগুলো আমরা দেখবো, প্রায় কয়টা বলবো, 40টার মতো MCQ আছে মিনিমাম। ঠিক আছে, তো এগুলো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো আচ্ছা, অম্লীয় দ্রবণে পরে, আচ্ছা দেখো, অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কি রকম হয়? অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কি রকম হয়? অম্লীয় দ্রবণ, অম্ল বলতে অ্যাসিডে নীল লিটমাস কাগজকে কি করে, লাল করে ফেলে। অম্লীয় দ্রবণ নীল লিটমাস কাগজকে লাল করে ফেলে। ঠিক আছে, এরপর কোনটিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে? সাইট্রিক ওই যে একদম শুরুতে লেবুতে ছিল সাইট্রিক অ্যাসিড। লেবু ছাড়া আর কিসে কিসে সাইট্রিক অ্যাসিড ছিল? কমলা। ঠিক আছে, লেবু, কমলা, তারপর হচ্ছে হ্যাঁ এগুলোর মধ্যে কি সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো লেবুর রস কোন প্রকৃতির? লেবুর রস হচ্ছে কি অম্লীয় প্রকৃতির। কেন? কারণ লেবুর রসে হচ্ছে নীল লিটমাস কাগজ যখন আমরা দেই তখন সেটা কি লাল রঙে পরিবর্তিত হয়ে যায়। তার মানে কি লেবুর রস হচ্ছে অম্লীয় প্রকৃতির। তারপর এসিডে লিটমাস পেপার দিলে কি হয়? এসিডে লিটমাস পেপার দিলে কি হয়? নীল লিটমাস কি কালো হয়? না, নীল লিটমাস হচ্ছে লাল হয়। নীল লিটমাস লাল রঙে পরিণত হয়ে যায়। তারপর নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লাল বর্ণে পরিণত হয়? নীল লিটমাস পেপার, এখানে দেখো নীল লাল হয় কখন? অ্যাসিড অ্যাড করলে। এখানে অ্যাসিড কোনটা? NH3 কি অ্যাসিড? না। K2CO3 কি অ্যাসিড? না। Na2CO3, ঠিক আছে, Na2CO3 এটা কি অ্যাসিড? না, এটা কার্বনেট। ঠিক আছে, H2 আমাদের অ্যাসিড, সেটা কি সালফিউরিক অ্যাসিড, আমরা অলরেডি দেখে আসছি। ওকে, এরপর নিচের কোনটি নীল লিটমাস কাগজকে লাল করে? নীল লিটমাস কাগজকে লাল করে এই যে CH3COOH, এটার নাম মনে আছে? এটার নাম ছিল কি? অ্যাসিটিক অ্যাসিড। বাকি ভিনেগার। ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড, ভিনেগার, আর এটার নাম কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা তারপর কোনটিতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? কোনটিতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? এই যে আপেল, আনারস। ঠিক আছে, এই যে দেখো দুইটা এক্সাম্পল বলছিলাম যে এগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোর মধ্যে কি ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? আপেল অথবা আনারস। ম্যালিক অ্যাসিডের উৎস কোনটি? ম্যালিক অ্যাসিডের উৎস হচ্ছে এই যে দেখো আপেল, একটু আগে ছিল, এখন হচ্ছে আনারস। ঠিক আছে, তাই এক একটা এক্সাম্পল দিয়ে কিন্তু একটা লাইন দিয়ে কিন্তু তোমার অনেকগুলো MCQ বানিয়ে দিতে পারে। ঠিক আছে, টিচাররা ওই হিসেবে একটু ভালো করে পড়তে হবে, মনে রেখে পড়তে হবে। চায়ে কোন ধরনের অ্যাসিড থাকে?
চায়ে কোন ধরনের অ্যাসিডটি থাকে? ট্যানিক অ্যাসিড থাকে। চায়ে থাকে কি? ট্যানিক অ্যাসিড। ঠিক আছে, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই দুটা কিন্তু মিক্স করা যাবে না। চাতে হচ্ছে ট্যানিক অ্যাসিড থাকে, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, একটু টক স্বাদযুক্ত যেটা। ঠিক আছে, কোনটির জলীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে রং পরিবর্তন করে? লাল লিটমাস পেপারের রং পরিবর্তন করে কে? লাল লিটমাস পেপারের রং পরিবর্তন করে, তার মানে এখানে কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি হাইড্রোক্সাইড আয়ন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে, সেটা কি ক্ষারক। তাহলে ক্ষারক কি করে? লাল লিটমাসকে নীলে পরিবর্তন, মানে রং পরিবর্তন করে, মানে কি লাল লিটমাসকে নীল রঙে পরিবর্তন করবে, এটাই তো। ওকে, যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল রঙে পরিণত করে, নীল রঙে করে, তাদেরকে কি বলে? লাল লিটমাস কাগজকে নীল করে তাদেরকে আমরা কি বলি? ক্ষারক বলি। তারপর কোনটি সাবান তৈরির মূল উপাদান? কোনটি সাবান তৈরির মূল উপাদান? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান তৈরির মূল উপাদান, এমসিকিউ সময় পড়ছিলাম। ঠিক আছে, যে পড়াশোনায় অলরেডি দেখে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান তৈরির মূল উপাদান। ওকে, আচ্ছা ক্যালসিয়াম, একটু দেখে আসি তো, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটু মেবি সাবান তৈরির মূল উপাদান বলছে। সাবান তৈরির মূল উপাদান তো সোডিয়াম হাইড্রোক্সাইডই হওয়ার কথা। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান তৈরির মূল উপাদান, সোডিয়াম হাইড্রোক্সাইড। কইছিলাম ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সাবান তৈরির মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে সাবান তৈরির মূল উপাদান কোনটি? ক্ষারক। ঠিক আছে, সাবান তৈরির মূল উপাদান কোনটি? ক্ষারক। কেন? সাবান একটু পিচ্ছিলযুক্ত, ক্ষারকের বৈশিষ্ট্য কি? সে একটু পিচ্ছিল। লিটমাসের বর্ণ পরিবর্তন করে না, লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। অ্যাসিড কি করে? নীলকে লাল করে। ক্ষার কি করে? লালকে নীল করে। করে না কোনটা? এখানে দেখো HCl কি আমাদের অ্যাসিড না? অবশ্যই অ্যাসিড। NH3 কি? এটার সাথে যখন আমি কি করি? পানি অ্যাড করি, তখন যেটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, সেটা কি ক্ষারের রূপে হয়ে যায়, মানে সেটা থেকে আমরা OH হাইড্রোক্সিল পরে আয়ন পাই, তার মানে এটা একটা ক্ষারীয়। এটা তো ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কি একটা লবণ? লবণ কি লিটমাস পেপারের সাথে কোনো বিক্রিয়া করে? করে না। তার মানে কোনটি লিটমাসে বর্ণ পরিবর্তন করে না? তার মানে এটা কোনো নীলকে লাল করে না, লালকেও নীল করে না, তাহলে সেটা কোনটা? এই যে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা কোনটি লবণ? আবার বলি, লবণ হচ্ছে এটা তো না, এটা তো ক্ষার, এটা তো অ্যাসিড, এই যে অ্যামোনিয়াম, সরি সোডিয়াম সালফেট। ঠিক আছে, এটা হচ্ছে সালফেট লবণ। আচ্ছা কোনটি লবণ? আবার ক্যালসিয়াম সালফেট, এই যে সালফেট লবণ, এটা অ্যাসিড, এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এটাও ক্ষার, ক্ষারীয় আর কি। ঠিক আছে, এটা ক্ষারক, এটা ক্ষারীয়। ঠিক আছে, সেটা কি করে? এটা সরি, এটা ক্ষার, এটা ক্ষারক, এটা ক্ষারক, ওইটা ক্ষার। কেন? এটা পানিতে দ্রবীভূত না, এটা পানিতে দ্রবীভূত না। চুন পানিতে দ্রবীভূত না, এটা হচ্ছে চুনের সংকেত। ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত না, এটা হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, সোডিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন তৈরি করে। আচ্ছা, পানি কি ধরনের যৌগ? পানি কি ধরনের যৌগ? পানি হচ্ছে এসিড নিরপেক্ষ। পানি তো নিরপেক্ষ, হ্যাঁ নিরপেক্ষ। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা দেখো, পানি হচ্ছে কি? নিরপেক্ষ যৌগ। তারপর আমরা যদি পরেরটা যাই, নিচের কোনটি ক্ষারীয় যৌগ? ক্ষারীয় যৌগ ইথানল না, এটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এটা পড়বা, এটা হচ্ছে একটা জৈব যৌগ, এটা ক্ষারীয় না। খাবার সোডা, খাবার সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটাও ক্ষারীয় না, বলছে ক্ষারীয় যৌগ। চুনের পানি, এই যে চুনের পানি হচ্ছে ক্ষারীয় যৌগ। ভিনেগার তো অ্যাসিড, তো তার আগে না, চুনের পানি হচ্ছে আমাদের কি? ক্ষারীয় যৌগ। এই যে চুনের পানি কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
H2SO4 যৌগটি শনাক্তকরণের নিচের কোনটি বর্ণ পরিবর্তন করবে? H2SO4 কি অ্যাসিড? অ্যাসিড শনাক্তকরণে কি হয়? নীল লিটমাস পেপার হচ্ছে বর্ণ পরিবর্তন করবে। নীল লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করবে। NaOH যৌগটি শনাক্তকরণের নিচের কোনটি? সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষারক? এটা কি? এটা একটা ক্ষারক। ক্ষারক যৌগটি শনাক্তকরণের নিচের কোনটি বর্ণ পরিবর্তন করবে? ক্ষারক যৌগটা শনাক্তকরণ হচ্ছে কি করবে? লাল লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করবে। আচ্ছা, দূষিত পানিতে থাকতে পারে কি? দূষিত পানিতে অ্যাসিড থাকতে পারে, ক্ষার থাকতে পারে, ক্ষারকও থাকতে পারে। দূষিত পানিতে হচ্ছে সবগুলো থাকতে পারে, ঠিক আছে? দূষিত পানিতে সবগুলোই থাকতে পারে। অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে তৈরি করে কি? অ্যামোনিয়া NH3, ঠিক আছে? পানিতে দ্রবীভূত হয়ে কি তৈরি করে? এই যে H2O। পানিতে দ্রবীভূত হয়ে কি তৈরি করবে? পানিতে দ্রবীভূত হয়ে সে কি করবে? ক্ষার তৈরি করবে। আচ্ছা, তারপর নিচের কোনটি ক্ষার? নিচের কোনটি ক্ষার? আচ্ছা, ক্ষার হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের ক্ষার। ক্লিয়ার? কোনটি ক্ষারক? আচ্ছা, দাঁড়া একটা মিনিট, এখানে বলছে ক্ষার, তাই না? হ্যাঁ, ঠিকই তো আছে। নিচের কোনটি ক্ষারক? কোথাও কি একটু ভুল হচ্ছে নাকি? আচ্ছা দেখো ভাইয়া, একটু এখানে একটা এমসিকিউতে একটু দেখে নিই। আমরা যে এইটা সলভ করলাম না। আচ্ছা, দূষিত পানিতে তিনটাই থাকে, কিন্তু হচ্ছে এটা সলিউশনে দেখলাম হচ্ছে তোমাদের 1 2 দেওয়া, ঠিক আছে? সলিউশনে দেখলাম হচ্ছে 1 এবং 2 দেওয়া। তো আমরা এইটা দাগাবো, ঠিক আছে? ক্ষার ক্ষার সবগুলোই থাকে আসলে। দূষিত পানি, আচ্ছা পানিতে দ্রবীভূত, হ্যাঁ এই যে দেখো, এটা বোঝা গেছে। এটা হচ্ছে 1 এবং 2 হবে। কেন 1 এবং 2 হবে? ক্ষার কি করে? পানিতে দ্রবীভূত। দূষিত পানিতে পানি দূষিত হবে কখন? তখন তার মধ্যে তো কিছু দ্রবীভূত হতে হবে, তাই না? ক্ষার দ্রবীভূত, ক্ষারকের সবগুলো তো দ্রবীভূত না, সেজন্য আমরা সেটাকে ক্ষারক বলতে পারতেছি না। যদি অদ্রবীভূত, যেগুলো দ্রবণীয় হয় না, পানিতে দ্রবণীয় হয় না, সেটা কি পানিকে দূষিত করতে পারবে? পারবে না। তার মানে যেগুলো পানিতে দ্রবীভূত হবে সেগুলো দূষিত করতে পারবে। ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে, অ্যাসিডও দ্রবীভূত হতে পারে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2। কেন অ্যান্সার 1 এবং 2 বুঝতে পারছো আশা করি? এটা একটু বললাম তো, একটু দেখলাম, সলিউশন দেখলাম, তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 এবং 2 অ্যান্সার হবে। ক্ষারক কেন না বোঝা গেছে। কেন? কারণ ওই যে দ্রবীভূত হতে পারে না, কিছু সংখ্যক ক্ষারক দ্রবীভূত হতে পারে না, তো তারা হচ্ছে কি পানিকে দূষিত করতে পারবে না, ওই হিসেবে তারা কি এটার অ্যান্সারে আসবে না। আচ্ছা, নিচের কোনটি ক্ষারক? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারক বলছে, ক্ষারক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো একটা ক্ষারক, কিন্তু সেটা কি পানিতে দ্রবীভূত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত না, ওই হিসেবে সেটা কি ক্ষারক। নিচের কোন ক্ষারকটি পানিতে অদ্রবণীয়? আচ্ছা, আচ্ছা আগেরটায় হচ্ছে দুইটাই অ্যান্সার হয়, ঠিক আছে? আগেরটায় হচ্ছে ক্ষারক বলছে, যেহেতু কোনো বৈশিষ্ট্য আমাদের কিন্তু চায় না। এটা লবণ, এটা অ্যাসিড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষারক, এটাও ক্ষারক, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই ক্ষারক হতে পারে, ঠিক আছে? নিচের কোন ক্ষারকটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় সেটা হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত, এটাও দ্রবীভূত। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও দ্রবীভূত, কিন্তু এইটা হচ্ছে দ্রবীভূত না। তার মানে অ্যান্সার হবে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্সার হবে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের কি পানিতে অদ্রবণীয় ক্ষারক। পানিতে অদ্রবণীয় ক্ষারক হচ্ছে আমাদের কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপর নিচের কোনটি শুধু ক্ষারক? নিচের কোনটি শুধুমাত্র ক্ষারক? নিচের কোনটি শুধুমাত্র ক্ষারক? সেটা কি আমাদের
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ক্ষার না? কেন ক্ষার না? সে পানিতে দ্রবীভূত হয় না। একটু আগে দেখলাম পানিতে অদ্রবণীয়, সেজন্য সে শুধুমাত্র ক্ষারক, এবং শুধুমাত্র ক্ষারক হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই এক্সাম্পল বলছিলাম না, কি কি বলছিলাম এক্সাম্পলগুলো ছিল আমাদের ক্যালসিয়াম অক্সাইড। দেখো শুধুমাত্র ক্ষারকের এক্সাম্পল যদি বলি, 3টা এক্সাম্পল মনে রাখলেই হবে, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে Na2O। ঠিক আছে, এই 3টা জিনিস মনে রাখলেই হবে, এগুলো এমসিকিউতে দেয়। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, অ্যাসিডযুক্ত ফল, করম চা, আমলকি, আঙুর, সবগুলোই। করম চাতেও থাকে, আমলকিতেও থাকে, আঙুরেও থাকে, সবগুলোতেই অ্যাসিড থাকে। ফেনফথ্যালিন কি? ফেনফথ্যালিন একটি নির্দেশক, ওই যে মনে আছে ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। লিটমাস কাগজের মতো আরো 3টা নির্দেশকের নাম আমরা পড়ছি, কি কি? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আর এটা কি ফেনফথ্যালিন। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, এই 3টা এবং একটা লিটমাস কাগজ, মানে টোটাল 4টা জিনিসের নাম আমরা এখানে পড়ছি। আচ্ছা, তারপর কোনটি নির্দেশক? মিথাইল অরেঞ্জ হচ্ছে আমাদের নির্দেশক। ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারের সংকেত কোনটি? CH3COOH। ভিনেগারের সংকেত কোনটি? CH3COOH। চুনাপাথরে HCl যোগ করলে কোন গ্যাসের বুদবুদ তৈরি হয়? চুনাপাথরে HCl যোগ করলে চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। দেখো রিঅ্যাকশনটা দেখে আসি আমরা। দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট না, এটাই হচ্ছে চুনা পাথর। চুনা পাথরে কি HCl অ্যাড করলে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো আমরা দেখো একটু এখানে একটু ইনফরমেশন একটু লিখে রাখি, কই যেন ছিলাম। দেখো এটা ছিল চুনা পাথর। চুন কোনটা? চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং চুনের পানি, যেটার আরেকটা নাম কি? চুনের পানির আরেকটা নাম কি? লাইম ওয়াটার, তাই না? চুনের পানি বা লাইম ওয়াটার, চুনের পানি বা লাইম ওয়াটার। ঠিক আছে, চুনের পানি বা লাইম ওয়াটার, এটার সংকেতটা কি? এটার সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই 3টা জিনিস একটু মাথায় রাখবা। চুনের পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? চুনের পানি বা লাইম ওয়াটার। চুনের পানির সাথে চুনা পাথরের সাথে HCl যোগ করলে কোনটা তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড, আরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তারপর কোনটি চুনা পাথরের সংকেত? চুনা পাথরের সংকেত হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরে সব ধরনের অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? চুনা পাথর সব ধরনের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, কোনটি বেকিং সোডা বা খাবার সোডার সংকেত? এই যে এটা একটু ভুল হচ্ছে বানানে, দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে কি? খাবার সোডা বা বেকিং সোডার সংকেত। এটা কিসের সংকেত? খাবার সোডা অর বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডার সংকেত। ভিনেগারে চুন প্রয়োগ করলে কোনটি উৎপন্ন হয়? ভিনেগারে চুন প্রয়োগ করলে, আচ্ছা ভিনেগার, তাই না? ভিনেগার কি? CH3COOH। আচ্ছা, এটার মধ্যে কি প্রয়োগ করবো আমরা? চুন প্রয়োগ করব, ক্যালসিয়াম কার্বনেট। দেখো এখানে রিঅ্যাকশন করতে হবে। এই রিঅ্যাকশনটা কি তোমাদের বইয়ে ডিরেক্টলি আছে? এই রিঅ্যাকশনটা তোমাদের বইয়ে ডিরেক্টলি নাই। তার মানে কি এই রিঅ্যাকশনটা বইয়ে ডিরেক্ট নাই, কিন্তু আমাদের হচ্ছে রিঅ্যাকশনটা দেখো করে করে একটু বুঝতে হবে। আমাদের রিঅ্যাকশনটা করে করে বুঝতে হবে। এখানে বলে দিচ্ছে কি? ভিনেগারের সাথে চুন প্রয়োগ করলে, ভিনেগারের সংকেত আমরা জানি কি? CH3COOH, এবং চুনের সংকেত আমরা কি জানি? ক্যালসিয়াম কার্বনেট, এবং চুনের সংকেত আমরা কি জানি? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ভিনেগারের সাথে যখন চুন ক্রিয়েট করা হয়,
চুন অ্যাড করা হয় তখন দেখো কি তৈরি হয়, ভিনেগারের সাথে যখন চুন অ্যাড করে তখন হচ্ছে তোমাদের CH3 COO2 Ca প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। কেন? কারণ এই চুন যখনই অ্যাড করা হয়, তখন আমাদের কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়। চুন যখনই অ্যাড করা হয় তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়। তার মানে অ্যাসিডের সাথে যতক্ষণই চুন অ্যাড করা হবে, তখনই আমাদের কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এবং এখানে দেখো একটু সমতা যদি করি, এটা হচ্ছে সামনে 2 দিয়ে দিব, শেষ। ঠিক আছে, তার মানে 2CH3 COOH প্লাস CO3 CaCO3 CH2, হ্যাঁ ওকে, ক্যালসিয়াম অ্যাসিটেট। এই যে যৌগটার নাম হয়েছে, এই যৌগটার নাম একটু মনে রাখবা, ক্যালসিয়াম অ্যাসিটেট। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা, CH3 COO2 Ca। আচ্ছা, এখন কেউ যদি রিঅ্যাকশন না পারো, মানে এই রিঅ্যাকশনটা কমপ্লিট করতে না পারো, তার জন্য দেখো বলছে তো ভিনেগার, মানে রিঅ্যাকশনে আমার ভিনেগার থাকবে এবং চুনও থাকবে, রিঅ্যাকশনে ভিনেগারও থাকবে, চুনও থাকবে। তার মানে চুনের যে মেইন, চুনের সংকেতটা তো আমরা জানি, সংকেতটা তো আশা করি সবাই জানবো, কিন্তু অ্যান্সারে দেখবো যে ভিনেগার বলছে, চুন বলছে, এখন কোন অ্যান্সারটা এই দুইটার সাথে যায়। এটার মধ্যে চুনের শুধু জিনিসটা দেওয়া, চুনের পানি, এটা দেখে বোঝা যায় এটা কি, শুধু চুন দেওয়া আছে, চুনের পানি, চুন। এটা কি? এটা কোনোভাবেই যায় না। কেন? কারণ এটা ভিনেগারের সংকেত না, এসিড আমার কি চুনের সংকেত না। এটা দেখি CH3 বলো, দেখতে বোঝা যেতেছে। আরেকটা যদি H থাকতো আমার ভিনেগার এসে পড়তো, আবার এখানে ক্যালসিয়াম আছে, চুনের যে উপাদানটা আছে সেটাও আছে। তার মানে আমার অ্যান্সার হবে এইটা। মানে যারা একদমই রিঅ্যাকশন পারবা না, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা, যারা একদমই রিঅ্যাকশনটা পারবা না তারা হচ্ছে জিনিসটা, এইটা একটু বুঝে অ্যান্সার করবা। ঠিক আছে, খাবার সোডার মধ্যে লেবুর রস যোগ করলে কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। খাবার সোডার মধ্যে লেবুর রস যোগ করলে হচ্ছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা, এটা যদি রিঅ্যাকশনটা দেখাইতে যাই, এটা রিঅ্যাকশনটা আসলে লাগবে না, আগেরটাই শিখলে হবে। এটা রিঅ্যাকশনটা আসলে লাগবে না তোমাদের, এটা খুবই মানে বড় রিঅ্যাকশন, শুধু সংকেতটা জানলে হবে। ঠিক আছে, পরবর্তী আমরা যখন সিকিউ সলভ করবো অলরেডি সংকেত কিছু জেনে ফেলবো। আচ্ছা, শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন? এই যে শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার, সংকেতটা কি মনে ছিল? CaOCl, এটা ছিল ব্লিচিং পাউডারের সংকেত। চুনের পানির সংকেত কি? চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোনটি? লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখছো একই নাম। ঠিক আছে, এরপর কুইক লাইম হচ্ছে কোনটাকে বলে? ক্যালসিয়াম ক্লোরাইডকে বলে, ক্যালসিয়াম ক্লোরাইড। কুইক লাইম তো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি, লাইম ওয়াটার বা কুইক লাইম একই জিনিস তো, লাইম ওয়াটার বা কুইক লাইম। আগেরটা দেখি, লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, কুইক লাইমও হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই। কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মেবি। এখানে কি ভুল দিছে? কুইক লাইম, আচ্ছা এটা একটু দেখে নি ভাইয়া, দাঁড়াও কি দিছে। আচ্ছা হ্যাঁ, কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড, লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড, লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড, লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর কুইক লাইমের সংকেত, এই যে এখানে একটু ভুল হইতেছে কেন বারবার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিব।
কুইকলাইমের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর আগেরটা বলি, দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কুইকলাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কুইকলাইমের সংকেত হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে নিম্নের কোনটি বিদ্যমান থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে নিম্নের কোনটি বিদ্যমান থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান থাকে, অ্যান্টাসিডে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান থাকে। আরেকটা কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। পাকস্থলী অ্যাসিডিটি নিরাময় কোনটি? পাকস্থলীর অ্যাসিডিটি নিরাময় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না অ্যাসিটিক অ্যাসিড না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। AlOH3ও ব্যবহৃত হয়। আচ্ছা দেখো আমাদের এমসিকিউ শেষ, এমসিকিউ প্রায় শেষ। আমরা একটু পরে এখনই শর্ট কোশ্চেন শুরু করব। তো তার আগে হচ্ছে এমসিকিউ গুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এমসিকিউ গুলো আরো কিছু প্র্যাকটিস আছে, সেগুলো বইয়ের থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে ভাই? একটু দেখবো যে এমসিকিউ কোনোটা একটু ভুল হয়েছে নাকি, ঠিক আছে? এটা দেখে তোমাদের ক্লাসের শেষেই বা একটু পরেই হয়তো জানিয়ে দিতেছি, দাঁড়াও, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো শুরু করার আগে একটু কনফিউশনগুলো একটু দূর করে দিই, ঠিক আছে? কি কি কনফিউশন? কুইকলাইম আর লাইম ওয়াটার, এটা নিয়ে একটু কনফিউশন লাগতেছে, তাই না? আচ্ছা দেখো এটা হচ্ছে কিভাবে করা যায়। কুইকলাইম, কুইকলাইম হচ্ছে আমাদের এই যে ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এটা হচ্ছে আমাদের কুইকলাইম। এটার সাথে যখন আমরা H2O অ্যাড করি তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের কি লাইম ওয়াটার, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে একটু আগে বুঝাতে চাইছিলাম, ঠিক আছে? তাহলে ভাইয়ার এমসিকিউতে একটু ভুল হয়েছে আশা করি, তাহলে ওইটা একটু ঠিক করে দিই। এই যে কুইকলাইম কোনটি? কুইকলাইম হচ্ছে এটা না, কুইকলাইম হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কুইকলাইম। ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি অ্যাড করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি? লাইম ওয়াটার বলতেছি। ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি? লাইম ওয়াটার বলতে। তাহলে কুইকলাইমের সংকেত কোনটি? এখানে একটাও না, কুইকলাইমের সংকেত হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? এখানে এমসিকিউ মানে এক্সাম্পলে ভুল ছিল, ঠিক আছে? উদাহরণে কি অপশনে ভুল ছিল। তো দেখো আমাদের হচ্ছে প্রায় এমসিকিউ সবগুলো শেষ। আমরা এখন সিকিউতে যাই, আরে সংক্ষিপ্ত কোশ্চেনে যাই। লিটমাস পেপার কিভাবে বর্ণ পরিবর্তন করে? এখানে কি লিখতে হবে শর্ট কোশ্চেনে? তুমি হচ্ছে এটা ধরো HW লিখবা। ভাইয়া শুধু আমাদের বলে দে, দেখো শর্ট কোশ্চেনগুলো তো পুরোটা লিখে দিব না, আমি হচ্ছে তোমাদের বলে দিব। ম্যাথ হলে হচ্ছে পুরোটা সলভ করে দেওয়া যেত, কিন্তু যেহেতু ম্যাথ না, এটা বললেই হইতেছে। লিটমাস পেপার এসিডের নীল বর্ণেরটা লাল বর্ণ হয়ে যায়, ক্ষারে হচ্ছে লাল বর্ণটা নীল বর্ণ হয়ে যায়। কিভাবে হয়? বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়ার ফলে চেঞ্জ হয়। লাল লিটমাসকে আবার এসিডের মধ্যে দিলে সেটা কোনো ধরনের বর্ণ পরিবর্তন করে না। কেন করে না? সেটা হচ্ছে কি, তখন এসিডের সাথে কোনো ধরনের রিয়াকশন দেয় না। ওকে, আচ্ছা একটা গেল। তারপর আঙুর স্বাদে টক কেন হয়? আঙুর স্বাদে টক কেন হয়? আঙুরের মধ্যে কোন অ্যাসিড থাকে? আঙুরের মধ্যে কোন অ্যাসিড থাকে? একদম শুরুতে যাই। আঙুরের মধ্যে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড, টক স্বাদযুক্ত, ঠিক আছে? তার মানে আঙুর হচ্ছে টক স্বাদযুক্ত। কেন থাকে? অ্যাসিডের বৈশিষ্ট্য লিখবা, অ্যাসিড কি লিখবা। তারপর হচ্ছে আঙুরের মধ্যে টক। আঙুর কেন টক? কারণ আঙুরের মধ্যে হচ্ছে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিডের সংকেত, সাইট্রিক অ্যাসিডের সংকেত সাইট্রিক অ্যাসিডের সংকেতটা লিখতে পারো। সাইট্রিক অ্যাসিডের সংকেত C6H8O7, C6H8O7 মানে 6টা কার্বন, 8টা হাইড্রোজেন, 7টা অক্সিজেন। এটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিডের সংকেত, এটাও লিখতে পারো সাথে দিয়ে, ঠিক আছে? 2 মার্কের কোশ্চেন, যেহেতু নিজের থেকে একটু ক্রিয়েটিভিটি দেখানো লাগবে স্যারকে। এসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ উৎপন্ন হয়, লবণ উৎপন্নের ব্যাখ্যা করো। কি? প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? এটা কি ভাইয়া বলার কোনো দরকার আছে? প্রশমন বিক্রিয়া কিভাবে হয় সেটা লিখে দিবা, একটা বিক্রিয়াটাও রিয়াকশনটা দেখা দিবা। অ্যান্টাসিডের রিয়াকশনটা লিখতে পারো, অথবা যে কোনো একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লিখতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl অ্যাড করলে সোডিয়াম ক্লোরাইড তৈরি অ্যাসিড HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হবে? NaCl, NaCl এবং বাকি আছে কি? H বাকি আছে, এখানে OH বাকি আছে, কি হবে? পানি তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা তারপর 2টি জৈব অ্যাসিডের নাম এবং উৎস উল্লেখ করো। বলছে 2টি জৈব অ্যাসিডের নাম এবং উৎস উল্লেখ করতে।
একটা হচ্ছে কি জৈব অ্যাসিডগুলো আমাদের কই থাকে, জৈব অ্যাসিডগুলো আমাদের কই থাকে, ফলে থাকে, তাই না? জৈব অ্যাসিডগুলো হচ্ছে আমাদের ফল ফ্রুট এগুলোর মধ্যে পাওয়া যায়। এটা আমরা শুরুতে পড়ছি যে ফল ফ্রুটে যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই কি জৈব অ্যাসিড। তো একটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড লিখতে পারি আমরা, আরেকটা কি লিখতে পারি, একটা লিখতে পারি সাইট্রিক অ্যাসিড, আরেকটা লিখতে পারি হচ্ছে টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কই, লেবু, কমলা, আঙুর এগুলোতে পাওয়া যায়। এবং টার্টারিক অ্যাসিড কই পাওয়া যায়, তেঁতুল। CH4 অ্যাসিড নয় কেন, দেখো এটা পড়ানোর সময় বলছি যেটা শর্ট কোশ্চেন আসার মতো, ঠিক আছে? তো এটা আশা করি সবাই পারবা। CH4 কেন অ্যাসিড নয়, ওই যে রিয়াকশনটা মনে আছে, রিয়াকশনটা দেখাইতে হবে, ঠিক আছে? এটা লিখবো না ভাইয়া, এটা তোমাদের ধরো HW দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, ধাতু সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে? ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে আমাদের কি লবণ উৎপন্ন হয়, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে কি লবণ উৎপন্ন হয়। ধাতুর সাথে দেখা, একটা ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া দেখায়, জিঙ্ক হচ্ছে আমাদের ধাতু প্লাস অ্যাসিড HCl কি তৈরি হবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে প্লাস H2 গ্যাস উৎপন্ন হবে। এখন এখানে সমতা করতে হবে বিক্রিয়া, এখানে 2 দিয়ে দাও, তাহলে এখানে দাও ক্লোরিন 3 হাইড্রোজেন, হ্যাঁ সমতা হয়ে গেছে। ওকে, তাহলে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। লবণ এবং কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। লবণ এবং পানি না কিন্তু, ক্ষার বলে নেই, তোমাকে বলছে ধাতুর সাথে অ্যাসিড, ক্ষারের সাথে অ্যাসিড বলে নেই, খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো শর্ট কোশ্চেন এই যে এগুলোই ছিল, ঠিক আছে? তো এইগুলো ভালো করে পড়বা শর্ট কোশ্চেন। তারপর হচ্ছে আমরা সিকিউতে কয়েকটা সিকিউ দেখবো, সিকিউ দেখলে আমাদের ইনশাল্লাহ চ্যাপ্টারটা পুরোপুরি শেষ, ঠিক আছে? সিকিউ দেখলে আমাদের চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। তিনটা চারটার মতো সিকিউ রাখছি ভাইয়া, এই যেগুলো দেখলে হচ্ছে আমাদের কি পুরোপুরি শেষ। দেখো সিকিউ শুরু করি। ব্লিচিং পাউডারের সংকেত, ক নাম্বার ব্লিচিং পাউডারের সংকেত কি, যে দেখছো পড়ানোর সময় বলছিলাম সংকেতটা কিন্তু তোমাদের দেয় নাই, সংকেতটা কিন্তু বইয়ে দেওয়া নাই, কিন্তু এখানে চাইছে, তাহলে অবশ্যই অ্যান্সার তো করতে হবে। CaOCl Cl। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কেন? এটা হচ্ছে কি ক্ষারক, একদম ইজি ভাবে দেখো তোমাদের একদম বোঝার জন্য লিখে দিই। ক্ষারক হচ্ছে দুই প্রকার, দ্রবণীয় হতে পারে, আসতেছে না কেন, দ্রবণীয় হতে পারে, অদ্রবণীয় হতে পারে। কিন্তু ক্ষার শুধুমাত্র দ্রবণীয়, ক্ষার শুধুমাত্র দ্রবণীয়। তার মানে কি ক্ষার যেটা দ্রবণীয় সেটা ক্ষারক হইতে পারে, ক্ষার হইতে পারে, কিন্তু যেটা অদ্রবণীয় সেটা শুধুমাত্র ক্ষারক, যেটা অদ্রবণীয় সেটা শুধুমাত্র ক্ষারক, সেটা কি কোনোভাবে ক্ষার হতে পারবে, সেটা ক্ষার হতে পারবে না। এই জন্য হচ্ছে এই ব্যাখ্যাটা লিখবা, সুন্দর করে ব্যাখ্যা লিখে দিবা। এবার এক্সাম্পল লিখবা, এক্সাম্পল দেখো এটার মধ্যে কি কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে লিখবা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই জিনিসগুলো লিখবা। এরপর গ নাম্বার উদ্দীপকের যৌগগুলো জলীয় দ্রবণে লিটমাস কাগজের রং, উদ্দীপকের যৌগগুলো জলীয় দ্রবণ লিটমাস কাগজের রং। এটা কি অ্যাসিড, এটা কি করবে, নীলকে লাল করবে, নীল থেকে লাল হবে। এটা কি ক্ষার, লাল থেকে নীল হবে। এটা কি লবণ, লবণ কোনো বর্ণ পরিবর্তন করবে, করবে না, শেষ। তাহলে তিনটার জন্য তিনটা জিনিস লিখবা, লিটমাস কাগজ বর্ণ পরিবর্তন করে, এরপর ব্যাখ্যা লিখে অ্যাসিড ক্ষার লবণ কিভাবে উৎপন্ন, লবণ কি এটা সেটা লিখে, এরপর হচ্ছে মানে অ্যাসিড অ্যাসিড কি, ক্ষার কি, লবণ কি, ক্ষারক কি, লবণ কি, সেটা একটু ব্যাখ্যা লিখে এরপর লিখবা যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে, এইটুকু লিখলেই শেষ। ঘ নাম্বার প্রথম ও দ্বিতীয় যৌগের রাসায়নিক বিক্রিয়ায় তৃতীয় যৌগের বৈশিষ্ট্যপূর্ণ একটি যৌগ উৎপন্ন হয়। প্রথম ও দ্বিতীয় যৌগের রাসায়নিক বিক্রিয়ায়, প্রথম ও দ্বিতীয় যৌগের, প্রথম যৌগ কি ছিল H2SO4, দ্বিতীয় যৌগ কি ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের রাসায়নিক বিক্রিয়ায় তৃতীয় যৌগ কি বলছে, তৃতীয় যৌগ বলে না, এদের রাসায়নিক বিক্রিয়ায় তৃতীয় যৌগের সমবৈশিষ্ট্যপূর্ণ, তৃতীয় যৌগের বৈশিষ্ট্যপূর্ণ, তৃতীয় যৌগ কি লবণ, লবণের বৈশিষ্ট্যপূর্ণ মানে কি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং পানি তৈরি করবে, প্রশমন বিক্রিয়া। তার মানে কি তৃতীয় মৌল যা লবণের মধ্যে একটা নতুন যৌগ তৈরি করবে, মানে আরেকটা অন্যরকম লবণ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে না, কেন, কারণ এটার মধ্যে সোডিয়ামের, এটা ক্ষার তো সোডিয়ামের ক্ষার না, তার মানে সোডিয়ামের লবণ তৈরি করবে না।
ক্যালসিয়াম সালফেট প্লাস H2O, আর হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এখানে 2 দিয়ে দাও, এই তো হয়ে গেছে সমতা। ওকে, দেখো তাহলে ঘ নাম্বার হচ্ছে এইটা। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের সমতা সম্পন্ন, এটা হচ্ছে কি সালফেট লবণ। এটা কি? এটা হচ্ছে সালফেট লবণ, ঠিক আছে। তো এইটুক ব্যাখ্যা করলে হয়ে যাইতেছে। এরপর ব্যাখ্যা লিখবা কি, প্রসারণ বিক্রিয়া, এসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়। এখানে ক্যালসিয়াম সালফেট হচ্ছে সালফেটের লবণ, যেটা হচ্ছে কি আমাদের তৃতীয় উপাদান, যেটা সোডিয়াম ক্লোরাইডের সম বৈশিষ্ট্যপূর্ণ, ঠিক আছে, লবণের বৈশিষ্ট্য আছে এটার মধ্যে। ওকে, তাহলে ওইটা সিকিউ শেষ। এটা দেখি, লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে? লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে না? সাইট্রিক অ্যাসিড সংকেতটা কি দেখে আসছি? সংকেতটা দেবো C6H8O7। নির্দেশক বলতে কি বোঝায়? কোনো একটা যেই রাসায়নিক উপাদানগুলো বা যেই পদার্থগুলো নির্দেশ করে যে কোনো একটা দ্রবণ অ্যাসিড, ক্ষারীয়, অ্যাসিডিক, ক্ষারীয় নাকি লবণ বা কোনোটাই না বা নিরপেক্ষ, সেটা যেটা নির্দেশ করে তাদেরকে আমরা বলতেছি কি নির্দেশক। নির্দেশক কারা কারা এক্সাম্পল দিবা? লিটমাস কাগজ, তারপর হচ্ছে কি ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, এইগুলো এক্সাম্পল দিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর গ নাম্বার, উদ্দীপকের বিক্রিয়া যৌগটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়া যৌগটির বৈশিষ্ট্য, উদ্দীপকের বিক্রিয়া কোন যৌগটা? একটাই তো যৌগ, এগুলো তো আলাদা আলাদা আয়ন আকারে হয়ে গেছে, এগুলো তো আলাদা আলাদা আয়ন আকারে হয়ে গেছে। তুমি বলতে পারো পানিও তো একটা যৌগ, তাহলে আমরা পানির বৈশিষ্ট্যটা কেন ব্যাখ্যা করলাম না? এই চ্যাপ্টারটা কোনটা নিয়ে? অ্যাসিড নিয়ে না? অবশ্যই তোমাকে এটার বৈশিষ্ট্য চাইছে, এটার বৈশিষ্ট্য কখনো চায়নি, ঠিক আছে। তার মানে দেখছো, বলছিলাম যে আমাদের যদি অ্যাসিডের বৈশিষ্ট্য বলে, যদি অ্যাসিডের বৈশিষ্ট্য বলে, তার মানে হচ্ছে আমাদের কি সব কিছু লিখতে হবে। এবং এখানে শুধু HCl এর বৈশিষ্ট্য চাইছে, তার মানে আমরা HCl ও লিখবো, কিছু আর একটু কিছু মিলে লিখতে পারবো, ঠিক আছে। তার মানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাসিডের বৈশিষ্ট্য চাইছে, তার মানে অ্যাসিডের বৈশিষ্ট্য যে আমরা যেগুলো পড়ছি ওইখানের মধ্যে যেগুলো আছে ওইগুলো লিখবো, ঠিক আছে। ক্লিয়ার আশা করি। উল্লেখিত যৌগটির এই যে ব্যবহার, অ্যাসিড কোন কোন কাজে ব্যবহৃত করা হয়। এখন এই যে ব্যবহারের ক্ষেত্রে উল্লেখিত যৌগটি কি অ্যাসিডিক, মানে অ্যাসিড যখন বলছে ব্যবহার বলছে, তখনই সব ধরনের অ্যাসিডের ব্যবহার আমরা লিখবো এখানে। যখনই বলছে ব্যবহার, তখন সব ধরনের অ্যাসিডের ব্যবহার লিখবো। কেন? কারণ যৌগটার যে মেইন উপাদান অ্যাসিড, মানে যৌগটা যেই ধর্মের, অ্যাসিডিক ধর্মের, ওইটা যেই যেই কাজে ব্যবহৃত হয় সব কাজগুলো আমরা লিখবো। যে কি সাপ দূরীকরণ, ওই যে সাপের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কার্বক্সিলিক অ্যাসিড, এরপর হচ্ছে H2SO4 কি বিস্ফোরক শিল্প, তারপর হচ্ছে কাগজ শিল্প, ওইগুলোর মধ্যে ব্যবহৃত করা হয়, ঠিক আছে, H2SO4। তাহলে ওই সবগুলো বৈশিষ্ট্য আমরা এখানে লিখবো। ওকে, আচ্ছা, তাহলে এটাও শেষ। তারপরে দেখো ক্ষারক কাকে বলে। ক্ষারক কাকে বলে দেখো, সংজ্ঞাটা বলছিলাম আমরা একদম শুরুতেই, যে সংজ্ঞাটা লাগবে একদম শুরুতে। যাই, এই যে ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ, ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তো এদেরকে আমরা কি বলতেছি? এদেরকে আমরা বলতেছি কি ক্ষারক। তো এই সংজ্ঞাটা দেখো এখানে যেইভাবে লেখা আছে ওইভাবে লিখবা। তারপর CH4 কি অম্ল? CH4 অম্ল না। কেন অম্ল না? কারণ তার মধ্যে 4টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে, কিন্তু পানি অ্যাড করলে H+ উৎপন্ন করে না। এবং এটা যেহেতু তোমার 2 মার্কের কোশ্চেন, অবশ্যই ওই রিঅ্যাকশনটা দেখাতে হবে। কোন রিঅ্যাকশনটা? দেখো আমরা অলরেডি দেখে আসি আরেকবার। এই যে এই রিঅ্যাকশনটা দেখো, ভাইয়া বলছিলাম না এই রিঅ্যাকশনটা বইয়ে নাই, কিন্তু এটা কিন্তু তোমার লিখতে হবে। 2 মার্কের কোশ্চেন, তুমি 2 লাইন লিখলে বা 3 লাইন লিখলে কিন্তু তোমার 2 দিবে না কখনো। তুমি যে এটা লেখো, স্যার বুঝবে যে তুমি না পড়া বুঝতে পারছো, তাহলে তখন এটা ভালো মার্ক দিবে, ঠিক আছে। তাহলে দেখো CH4 পানি অ্যাড করছি, কার্বন মনোক্সাইড, যৌগটার নাম কি কার্বন মনোক্সাইড, এবং 3টা হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই চিহ্নিত যৌগটির ব্যবহারিক দিক বর্ণনা করো। এই চিহ্নিত যৌগটির ব্যবহারিক দিক, এই চিহ্নিত যৌগ দেখো, এখানে H2SO4 আসছে, এখানে H2 আসছে,
ঠিক আছে, এ এটাকে যদি আমি ভাঙাই এ প্লাস ZnO, আচ্ছা এখানে এ আবার না লিখি, এ না লিখে আমরা শুরু করে লিখি H2SO4 প্লাস জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সালফেট, এটাকে নিয়ে গেছে, এখানে কি বাকি H2 বাকি, এখানে ও বাকি, এখানে কি তৈরি হবে প্লাস পানি। ওকে, তাহলে এই ছিল যোগটি ব্যবহারিক দিক। এই যে বলছিলাম যে ইন্ডিভিজুয়াল ব্যবহার চাইছে, তার মানে সালফিউরিক অ্যাসিডের যেসব ব্যবহার আছে সবগুলো লিখতে হবে, সালফিউরিক অ্যাসিডের যেসব ব্যবহার আছে সবগুলো লিখতে হবে। ভাইয়া কিন্তু পড়ানোর সময় দাগিয়ে পড়িয়ে দিছি, ওই ব্যবহারগুলো এখানে লিখবা। ঠিক আছে, রিঅ্যাকশনটা কমপ্লিট করবা, এরপর রিঅ্যাকশনে একটু ব্যাখ্যা লিখতে পারো যে এখানে H2SO4 একটা অ্যাসিড, সেটা জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, যেটা একটা সালফেট লবণ এবং পানি উৎপন্ন করছে, একটা প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা প্রশমন বিক্রিয়া বলবো না, বলা যায় আসলে সালফেট লবণ উৎপন্ন করছে, না প্রশমন বিক্রিয়া বলা যায় না। আচ্ছা দেখো এরপরে 2 নং বিক্রিয়াটি, 2 নং বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। বিক্রিয়কদ্বয়ের মধ্যে তুলনামূলক 2 নং বিক্রিয়াটা দেখি, এটা তো 1 নম্বর বিক্রিয়া ছিল, 2 নম্বর বিক্রিয়াটা দেখি। আবার H2SO4, H2SO4 প্লাস KOH, K2SO4 প্লাস H2O। বিক্রিয়কদ্বয় এটা কি হাইড্রক্সাইল আছে, তার মানে এটা কি ক্ষারক, এবং এটা কি অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষারের পার্থক্য করতে বলছে, শেষ। অ্যাসিড এবং ক্ষারের পার্থক্য করতে বলছে, আর কিছু আছে এখানে নাই, একদম ইজি। ঠিক আছে, তো আশা করি সবাই পারবা। আচ্ছা দেখো লাস্ট চারটা সিকিউ, এইটা তোমাদের জন্য HW। ঠিক আছে, এটা তোমাদের জন্য HW। ঠিক আছে, তো হচ্ছে চ্যাপ্টার এটা শেষ করবা সবাই, চ্যাপ্টার করে বলবা যে ভাইয়া, যে কমেন্ট করবা যে এটা হচ্ছে আপলোড যাবে। দেখো ফাইনাল পরীক্ষা কিন্তু বেশি দিন নাই, আমরা ট্রাই করবো যে আমাদের বিজ্ঞানে যে আরো 7টা চ্যাপ্টার আছে, ভাইয়া হচ্ছে তোমাদের ওই 7টা চ্যাপ্টার একদম তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার, আপলোড করে দেওয়ার। টানা 2টা হয়তো এখন চ্যাপ্টার, এটা ধরো আগে আপলোড হবে চ্যাপ্টার 10 যেটা, এরপরে আমরা চ্যাপ্টার 9 সাথে সাথে নিয়ে নিব। ঠিক আছে, একদিন পরে হয়তো চ্যাপ্টার 9 আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই হচ্ছে ভিডিওগুলো দেখবা, ক্লাসে যদি কিছু ইয়ে হয়, কি জানো কোনোটা বুঝতে প্রবলেম হয় কমেন্ট করবা, এবং ক্লাস কেমন হচ্ছে সবাই জানাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আচ্ছা আরেকটা জিনিস, যাদের হচ্ছে কি বলে, দেখো তোমরা যারা হচ্ছে ইউটিউব, আমরা একটু ইউটিউবে যাই, আমাদের আগের যে চ্যাপ্টারগুলো, দেখো red ones METHO method, ক্লাস 8। দেখো ইউটিউবে গিয়ে রেড ওয়ান্স মেথড ক্লাস 8 দিয়ে হচ্ছে সার্চ দিবা। এই যে দেখো অর্ধবার্ষিকে যে 7টা চ্যাপ্টার ছিল, এখানে ভাইয়াদের 7টা চ্যাপ্টার আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই দেখো এটা সাফল্য ভাইয়া নিছে, ভাইয়া তোমাদের হচ্ছে দেখো এই যে চ্যাপ্টার 12 দিছি, এই দেখো চ্যাপ্টার 8 এ প্রায় আমাদের তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, একটু বন্ধটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমরা আবার ক্লাস শুরু করে দিয়েছি। আশা করি আজকে থেকে একটানা গ্রহণ করবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। হাইড্রোজেন যখন ইলেকট্রন ত্যাগ করবে, এখানে ক্লাস নোট আপলোড করা আছে। ঠিক আছে, ক্লাস নোট আপলোড করা আছে, ক্লাস নোট আপলোড করা আছে। ঠিক আছে, তোমরা হচ্ছে কি করবা, চ্যাপ্টারগুলো দেখবা। দেখো প্লে লিস্ট আকারে করা আছে 7টা চ্যাপ্টার, একদম একদম 7টা চ্যাপ্টার অলরেডি দেওয়া আছে, এবং বাকি যে 7টা আছে সেগুলো এই প্লে লিস্টের মধ্যে আশা করি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ভাইয়া হচ্ছে দেখো এখানে চ্যাপ্টার 8 আছে, তারপর চ্যাপ্টার 6 আছে, তারপর হচ্ছে এই যে চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 12 আছে। যেই চ্যাপ্টারগুলো তোমার দেখতে ইচ্ছা করে সবগুলো দেখে ফেলবা। তারপর আরো 2টা সাফল্য ভাইয়া 2টা চ্যাপ্টার দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো সবাই হচ্ছে ভালো করে ক্লাসগুলো করবা, ভালো করে ক্লাসগুলো করবা। এটা ক্লাসের সাথে হচ্ছে স্লাইড আপলোড করে দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার হচ্ছে চ্যাপ্টার 9 এর পরে আপলোড হবে, তো চ্যাপ্টার 9 এ আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।